আমার ছাত্রী অবনীকে পড়াতে গিয়ে দেখলাম তার আম্মু একটা ছেলের সাথে খুব অন্তরঙ্গ হয়ে বসে আছে। আমি তাদের দুজনকে দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে নিলাম। আমাকে দেখে তারা নিজেরাও নিজেদেরকে গুছিয়ে নিল। আসলে মানুষের আসল চেহারাটা বোঝা যায় না। অবনীর মা যে এইরকম একটা খারাপ কাজ করতে পারে, এটা কখনো আমার ভাবনায় আসেনি। তবে চাহিদার প্রয়োজনে মানুষ অনেক জঘন্য কাজও করে থাকে। নিজের থেকে বয়সী অনেক ছোট ছেলের সাথেও মানুষ প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারে, সেটা আমি আজ বুঝলাম। আমি কিছু বলার আগেই অবনীর মা আমাকে বলল, অবনী তো এখনো স্কুল থেকে ফেরেনি, আর আজ তুমি এত আগেই পড়াতে আসবে সেটা বলবে না? তখন আমি বললাম, আজ মাসের শেষ তারিখ, তাই একটু আগেই পড়াতে এসেছি, টাকাটাও দরকার ছিল। তখন অবনীর মা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। কিছুক্ষণ পর অবনীর মা এসে আমার হাতে 10,000 টাকা দিয়ে বলল, জন, ও হচ্ছে আমার খালাতো ভাই সুজন। অবনীকে ওর কথা বলার দরকার নেই, তোমাকে অগ্রিম মাসের টাকাটাও দিয়ে দিলাম। তোমার নাকি টাকার সমস্যা বলেছিলে, আজকে পড়াতে হবে না, তুমি বরং কালকে এসো। টাকাটা নিয়ে আমি চলে আসি। অবনীকে পড়ায় আজ 6 মাস হতে চলল। সত্যি বলতে, অবনীকে আমি টাকার জন্যই পড়াই। অবনীর বাবার টাকা পয়সার কোনো অভাব নেই। তার বাবা বিদেশ থাকেন, তাই আমাকে মাস শেষে 5,000 টাকা দিতে কোনো সমস্যা হয় না। 10,000 টাকা পেয়ে সেখান থেকে মাকে 4,000 টাকা দিলাম, আর বোনকে 1,000 টাকা। বাকিগুলো আমার প্রয়োজনে কাজে লাগাবো রেখে দিলাম। মাকে দেওয়া এটা আমার প্রথম কোনো উপহার। আমি এর আগে কখনো মাকে টাকা দেইনি। টাকা দেওয়ার পর মায়ের চোখে যে আনন্দটা দেখেছিলাম, সেটার কাছে পৃথিবীর সব আনন্দ তুচ্ছ। 1,000 টাকা পেয়ে আমার বোন এতটা খুশি হবে ভাবিনি। কিন্তু যখন টাকা পেয়ে সে আমাকে খুশিতে জড়িয়ে ধরে ভাইয়া বলল, তখন মনে হলো এমন বোনের জন্য জীবনে কিছু করতে না পারলে জীবনের কাছে ঋণী থেকে যাব। পরের দিন অবনীকে পড়াতে গিয়ে দেখলাম অবনী খুব সুন্দর করে সেজেছে। আকাশি রঙের শাড়িতে মেয়েটাকে অন্য দিনের চেয়ে আজ একটু বেশিই সুন্দর লাগছে। তাই পড়ানোর সময় তার দিক থেকে কেন জানি চোখ সরাতে পারছিলাম না। আমার এমন অবস্থা দেখে অবনী বলল, স্যার, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? নিজের ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা আনইজি ফিল করলাম। তারপরেও ধমকের সুরে বললাম, এসব কি প্রশ্ন? আমার গার্লফ্রেন্ড দিয়ে তুমি কি করবে? বাচ্চাদের এসব জানতে হয় না, তুমি পড়াশোনায় মনোযোগ দাও। তখন অবনী বলল, কে পিচ্ছি, দেখেন আমি কত বড় হয়ে গিয়েছি। আর ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে বাচ্চা বলা মোটেও উচিত না। আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে, বাচ্চার মাও হয়ে গেছে, আর আপনি আমাকে বাচ্চা বলছেন? পবনীর কথাই ঠিক, পবনীকে আজ মোটেও বাচ্চা বাচ্চা লাগছে না, বড়ই মনে হচ্ছে। শাড়ি পরলে ছোট মেয়েদেরকেও অনেক বড় মনে হয়, পবনীকেও আজ বড়দের মতোই মনে হচ্ছে। আমি অবনীর কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পারলাম না। অবনী আবার জিজ্ঞেস করলো, স্যার, আপনি কিন্তু বললেন না আপনার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? তখন বাধ্য হয়ে বললাম, ছিল এক সময়, তবে এখন নেই। এবার খুশি তুমি? তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছো? তখন অবনীর চোখে মুখে অনেক আনন্দ দেখতে পেলাম আমার গার্লফ্রেন্ড নেই শুনে। অবনী এতটা খুশি হলো কেন বুঝতে পারলাম না। প্রায় 6 মাস পর হঠাৎ করেই জানতে পারলাম অবনীর মা প্রেগনেন্ট। এমন অবস্থায় সব জায়গায় জানাজানি হয়ে গেল। যেহেতু অবনীদের বাসায় আমি বাদে আর কোনো ছেলে যাওয়া আসা করতো না, তাই সবাই আমার দিকে আঙ্গুল তুলতে লাগলো, আমাকে সন্দেহ করতে লাগলো। অবনীর মা যখন আমাকেই দোষ দিল, তখন আমার মরে যেতে ইচ্ছে করছিল। অবনীর মা নিজেকে বাঁচানোর জন্য আমার নামে যে এত বড় একটা মিথ্যা কথা বলবে আমি কখনো কল্পনা করিনি। অবনীর সামনে সেদিন কি লজ্জাটাই না পেয়েছিলাম। কোনো অপরাধ না করেও আমি অবনীর চোখের দিকে তাকাতে পারিনি। অবনী অনেক ঘৃণা নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সে কাঁদতে কাঁদতে যখন বলল, স্যার, আপনি চাইলে তো আমি আপনাকে এই সুখটা দিতাম, আপনাকে আমি ভালোবাসতাম, আর আপনি কিনা আমার মায়ের সাথেই এটা করলেন। আপনার প্রতি যে রেসপেক্ট ছিল সেটা আপনি রাখেননি। আপনি কখনোই একজন শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না। কথাগুলো বলেই পবনী আমাকে ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। আমিও চলে আসি। এলাকার সবাই জেনে গিয়েছে বিষয়টা, তাই লজ্জায় কারো সামনে যেতে পারতাম না। বাসায়ও চুপচাপ থাকতাম। মা, বাবা, বোন কেউ আমার সাথে আগের মতো কথা বলে না। আমার জীবনটা যেন একাকিত্বের এক নরকে পরিণত হলো। ঠিক এমন সময় আমার নরকীয় জীবনটাকে আরো বিষাক্ত করে তুলতে ফোন দিল আমার প্রাক্তন।
মিলের সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল। হঠাৎ করেই একদিন প্রচণ্ড রাগারাগি হলো দুজনের মাঝে। সেদিনই ব্রেকআপ করলাম আমরা। তারপরে আমি আর তাকে কোনোদিন ফোন দেইনি, কারণ আমি আমার ইগোর সাথে কখনো আপোস করতে চাইনি। সেও কখনো ফোন দেয়নি। আজ এতদিন পর কেন ফোন দিল সেটার কারণ খুঁজতে গেলাম না। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো চিরপরিচিত সেই কণ্ঠস্বর। তোমার সাথে বিচ্ছেদ হয়ে ভালোই হয়েছে, এমন একটা কাজ করবে কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম এতদিন পর ফোন দিয়ে তুমি জানতে চাইবে আমি কেমন আছি, কিন্তু তা না করে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছ। এটা বলার জন্যই কি ফোন দিয়েছো? সেটা বলার প্রয়োজন মনে হয়নি, কারণ তুমি ভালোই আছো। সেজন্যই হয়তো নিজের থেকে বয়সে অনেক বড় একটা মেয়ের সাথেও অবৈধ সম্পর্কে জড়াতে পেরেছো। ভালো না থাকলে মানুষ এমন কাজ করতে পারে বলো? আর সবাই না হয় আমার সম্পর্কে জানে না, তাই এমনটা বলছে। কিন্তু তুমি তো আমার সম্পর্কে সব জানো, আমাকে চেনো আমি কেমন মানুষ। তারপরেও এমনটা বললে? তোমার সাথে তো 2টা বছর রিলেশন করেছি, কখনো তো একটা চুমুও খেতে চাইনি তোমাকে। তুমিই বলো, তোমার সাথে যদি আমি ফিজিক্যাল রিলেশন করতে চাইতাম তাহলে কি তুমি না করতে? আমার তো মনে হয় না তুমি না করতে। যেখানে তোমার মতো মেয়ের সাথে এমনটা করিনি, সেখানে আমার থেকে বয়সে বড় একটা মহিলার সাথে এটা করব কি করে ভাবলে তুমি? ঠিক এমন সময় বাবা আমার রুমে এসে পড়ায়। আমি ফোনটা কেটে দিলাম। দীর্ঘ 2 মাস পর আমার রুমে কেউ আসলো, আমার সাথে কেউ কথা বলল। আমার তো ভালো লাগার কথা, খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারলাম না। বরং বাবার কথাগুলো শুনে চোখের পানিটাকে অনেক চেষ্টা করেও ধরে রাখতে পারলাম না। বাবা যখন বললেন কয়েকদিন পর তোর বোনকে দেখতে আসবে, আমি চাই না তোর কারণে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাক। তুই 1 বছরের জন্য এই বাড়ি থেকে চলে যা। সবাই জানবে তোকে আমরা ত্যায্য পুত্র করেছি, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 1 বছরে যদি কিছু করতে না পারিস, নিজের বেঁচে থাকার মতো অবস্থা তৈরি করতে না পারিস, তাহলে চলে আসিস। তখন তোর বোনের বিয়ে হয়ে যাবে, তাই আর কোনো সমস্যা হবে না। তবে আমি চাইবো না তুই আর কখনো এই বাড়িতে ফিরে আস। তোর কারণে আমি আমার মান সম্মান সব হারিয়েছি। কাজটা করার আগে তোর ভাবা উচিত ছিল তোর সাথে তোর পরিবারের মান সম্মানটাও মিশে আছে। যাই হোক, তোর মাকে আমি এখনো কথাটা বলিনি। তুই চলে যাওয়ার পরেই বলবো, আজ রাতেই চলে যাবি। তোর মা কিংবা বোনের সাথে দেখা করার দরকার নেই। টাকা লাগলে বল, দিয়ে দেব। আমি কিছু বলতে পারলাম না। আমি জীবনে কোনোদিনও চিন্তা করিনি আমার বাবা আমার প্রতি এত কঠোর হবেন কখনো। কাঁদতে কাঁদতে শুধু বললাম, না, কোনো টাকা লাগবে না। আমি লক্ষ্য করলাম আমার কান্না ভেজা কণ্ঠটাও বাবার ভিতরটাকে নাড়া দিতে পারলো না। বাবা আমার রুম থেকে চলে গেলেন। ফোনের দিকে তাকাতেই দেখলাম 21 বার ফোন দিয়েছে মিলি, এখনো দিয়েই যাচ্ছে। তার ফোনটা ধরতে ইচ্ছে করছিল না, কারণ সব কিছু গোছগাছ করতে হবে। আজকেই বাবা আমাকে চলে যেতে বলেছেন। জানি না কোথায় যাব। যাওয়ার মতো তেমন কোনো জায়গাও নেই, তবে যেতে তো হবে। পৃথিবীটা তো অনেক বড়, কোথাও না কোথাও তো জায়গা হবে। কখনো ভাবিনি খুব কাছের মানুষগুলোই একসময় দূরে চলে যাবে। আমার বুঝ হওয়ার পর থেকে বাবা আমার সাথে কখনো এতটা কষ্ট নিয়ে কথা বলেনি। আজ এত বছর পর কেন জানি মনে হচ্ছে আমি সন্তান হিসেবে ব্যর্থ। যে সন্তানের কারণে বাবা মায়ের চোখে জল আসে, সে সন্তানের মতো হতভাগা হয়তো পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই। আমার ভিতরটা পুড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এই যন্ত্রণা থেকে মৃত্যু অনেক ভালো। কিন্তু আমি মরতে চাই না, জবাব দিতে চাই ওই সব মানুষদের যাদের কারণে আজ আমি নিঃস্ব। আমার আপন মানুষগুলো আমাকে দূরে ঠেলে দিয়েছে, তাদেরকে জবাব দেওয়ার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। আমার কাছে টাকা পয়সা তেমন ছিল না। বাসা থেকে বের হওয়ার আগে খুব ভয় কাজ করছিল, কোথায় যাব, কি খাবো, কি করব, এরকম হাজারো চিন্তা এসে মস্তিষ্কের মাঝে বাসা বাঁধতে লাগলো। এতদিন তো থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হতো না। সারাদিন যাই করি না কেন, দিন শেষে মায়ের হাতের খাবারটা পেতাম। আরামে, চিন্তাহীন ভাবে তুলতুলে নরম বালিশে মাথা রেখে রাতটা কাটিয়ে দিতে পারতাম। কিন্তু এখন কি পারবো? পারবো না, কারণ এখন আমার উপর বাবা নামক বটগাছটা আর নেই। যার ছায়ায় আমি এতটা দিন বেঁচে ছিলাম, আজ সেই মানুষটা তার ছায়া আমার উপর থেকে সরিয়ে নিয়েছেন। কিছুক্ষণ পরেই আমি আমার ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে চলে যাব। জানি না আর কোনোদিন তাদের সাথে দেখা হবে কিনা।
বাবাকে বলে রাতটা থেকে যেতে চেয়েছিলাম, মা আর বোনের সাথে শেষবারের মতো গল্প করতে চেয়েছিলাম, কিন্তু কথাটা বাবাকে বলার মতো সাহস করে উঠতে পারিনি। ওই তো বোনটাকে আজ কত সুন্দর লাগছে, টেবিলে বসে বই পড়ছিল, আমাকে দেখেই উঠে দাঁড়ালো, আমাকে দেখে বলল, ভাইয়া কিছু বলবে? আমি কিছু বলতে পারলাম না। 2 মাস হতে চললো, ঠিক মতো আমার সাথে আমার বোনটা কথা বলেনি, আজ আমার সাথে কথা বলল। তাহলে কি বাবার মতো সেও জানে আজকের পর থেকে তার ভাইটাকে আর সে চাইলেও ভাইয়া ডাকতে পারবে না। শেষবারের মতো ভাইয়া ডেকে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। কত ইচ্ছে ছিল বোনটাকে নিজের হাতে বউ সাজাবো, বোনকে বউয়ের সাজে দেখার ইচ্ছেটা বোধহয় সব বাইরই পূরণ হয় না। আমারও হবে না, তবে মনের ভিতর দুঃখটা থেকেই যায়। শেষবারের মতো বলতে ইচ্ছে করছিল, আরেকবার ভাইয়া বলে ডাক। তোর মুখ থেকে ভাইয়া ডাকটা শুনতে অনেক ভালো লাগে, কিন্তু আমি বললাম না। কি দরকার শুধু শুধু মায়া বাড়িয়ে? অথচ আজকের পর থেকে এই ডাকটা না শুনেই আমাকে প্রতিটা রাত কাটাতে হবে। মায়ের রুমে যখন গেলাম, তখন মা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। মনে হলো মা আমার সাথে কথা বলতে চায় না, আমার মুখটা দেখতে চায় না, কিন্তু আমি তো তার মুখ না দেখে থাকতে পারি না। অনেক কষ্ট হয়। তাহলে কি মা ও বাবার কথাটা জানে? তাহলে যে বাবা মাকে বলতে না বলল। বাবার মতো মাও আমাকে ঘৃণা করে, সন্তান হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ করে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও মা কোনো কথা বলল না। তখনও মা অন্যদিকে চেয়ে আছেন। আমি আর তখন আমার চোখের বিশুদ্ধ পানিটাকে ধরে রাখতে পারলাম না। নিজের অজান্তেই চোখ দুটো জলে ভিজে গেল। মা হয়তো আমার চোখের জল দেখতে পেয়েছিল, কিংবা পায়নি। যখন আমি চলে আসতে নিলাম, ঠিক তখন মা আমার সাথে কথা বললেন। মায়ের কথাটা শুনে আমার ভিতরটাতে এত এত ভালো লাগা কাজ করলো, যেটা আমি পাঠকদেরকে লিখে বোঝাতে পারবো না। আমার চোখের জলটাকে তুচ্ছ মনে হলো। মা যখন বলল, কিছু বলবি বাবা, তখন আমি জল মুছতে মুছতে মায়ের দিকে এগিয়ে গেলাম। বলতে চাইলাম, মা দেখো, বাবা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন। আমার কারণে নাকি আমার বোনের বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তুমি বলো মা, আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারবো? কখনো কি থেকেছি? জীবনে একটা রাতও তো তোমাদেরকে ছাড়া কাটাইনি। একটা বছর কিভাবে থাকবো? বাবা কি জানে না আমার যাওয়ার কোনো জায়গা নাই? বাবা কি জানে না আমার কাছে খাওয়ার মতো কোনো টাকা নাই? বাবা কি জানে না তোমার হাতের রান্না না খেলে আমার পেটে খাবার হজম হয় না? তুমি বাবাকে বলে ম্যানেজ করো মা, আমি থাকতে পারবো না তোমাদের ছাড়া। যতটা দিন বাঁচবো তোমাদের মাঝেই আমি বেঁচে থাকতে চাই। তোমাদের ছাড়া আমার জীবনটা অপূর্ণ। কিন্তু আমি বলতে পারলাম না। বাবার সেই কথাটা মনে পড়ে গেল। আমি মাকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। মা তখন বলল, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমাকে বল। আমি মায়ের প্রশ্নের জবাবে কিছু বলতে পারলাম না। শুধু বললাম, আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারিনি। আমার জন্য মানুষের কাছে তোমাদেরকে অনেক ছোট হতে হয়েছে। তবে বিশ্বাস করো মা, আমি এমন কিছু করিনি। তোমার ছেলে কি এমন কাজ করতে পারে? তুমিই বলো মা, তুমিই তো আমাকে জন্ম দিয়েছো। আমার প্রতি তোমার বিশ্বাস থেকে বলো, আমি কি এমন কিছু করতে পারি? মা কিছু বলে না। আমিও কথাগুলো বলে চলে আসি। জানি না মা কথাগুলো বিশ্বাস করেছে কিনা, সেটা নিয়ে ভাবছিও না। এখন বিশ্বাস করলেই তো আমি আমার হারানো দিনগুলো আর ফিরে পাবো না। আমার 22 বছরের জীবনে কখনো এভাবে মাকে জড়িয়ে ধরিনি। হয়তো লজ্জা কিংবা সংকোচ, যে কারণেই হোক না কেন, মাকে কখনো জড়িয়ে ধরা হয়নি। তবে আজ যখন মাকে জড়িয়ে ধরলাম, তখন আমি একটা জিনিস উপলব্ধি করলাম। মাকে জড়িয়ে ধরে কাদার মতো সুখ এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমি যখন মাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম, তখন মনে হলো আমি পৃথিবীর সবচাইতে বিশুদ্ধ আর পবিত্র মানুষটাকে জড়িয়ে ধরে আছি। এখন প্রায় রাত 12টা বাজে। বাসার সবাই ঘুমিয়ে গেছে। বাবা বলেছিলেন আমি চলে যাওয়ার কথাটা কেউ যেন জানতে না পারে। সেটাই করছি। সত্যি বলতে যেতে ইচ্ছে করছিল না, আবার থাকার মতো অবস্থাতেও আমি নেই। বাড়ির বাহিরে চলে এসেছি, আর চাইলেও আমি এই বাসায় যেতে পারবো না। কারণ এই বাসার মানুষগুলোকে আমি সবসময় ভালো দেখতে চাই। তাদেরকে আমি কোনো সুখ দিতে না পারলেও কোনো দুঃখ দিতে চাই না। তাই বাবার বাধ্য সন্তান হয়ে বাবার কথা মতো বাসা থেকে চলে যাচ্ছি। শেষবারের মতো যখন জানালার দিকে তাকালাম, তখন কাউকে দেখতে পেলাম না। অথচ আমি আশা করেছিলাম বাবা আমার চলে যাওয়াটা দেখবে, শেষবারের মতো আমাকে দেখবে। কিন্তু এমনটা হলো না। ফোনটা আবার হাতে নিলাম। অন্তত কয়েকটা রাত
কারো না কারো বাসায় থাকতে হবে। এত রাতে কার বাসায় যাব এটা ভাবতেই মনে হলো এত রাতে কাউকে বিরক্ত করা ঠিক হবে না। আজকে রাতটা না হয় ফুটপাতেই কাটাই। কত মানুষ তো তাদের সারাটা জীবন রাস্তায় কাটালো। আমি না হয় একটা রাতের জন্য ফুটপাতের মানুষ হয়ে গেলাম। যদিও আমি জানি আমার আর ফুটপাতের মানুষগুলোর মাঝে কোনো পার্থক্য নেই এখন, কারণ তাদের মতো আমারও এখন কোনো আপন মানুষ নেই। কিছু সময় আগে সব কিছু ত্যাগ করে আমাকে চলে আসতে হয়েছে। এখন আমি একা, বড়ই একা। আমার জীবনে আপন কিংবা পর কেউ নাই। আমার একাকিত্বের জীবনের শুরু আজ। জানি না এই একাকিত্বের সাথে লড়াই করে কতদিন টিকতে পারবো আমি। ফোনটা চেক করতেই দেখলাম ৭২টা মিসড কল। মিলের সাথে কথা বলার পর ফোনটার প্রতি আর মনোযোগ দেওয়া হয়নি। একবার শুধু দেখেছিলাম মিলি অনেকবার ফোন দিয়েছে। তখন ফোনে কথা বলার মতো অবস্থা ছিল না, তাই এড়িয়ে গিয়েছিলাম। আমি নিজেই মিলিকে ফোন দিতে চাইলাম, কিন্তু দেখলাম অনেক রাত হয়ে গেছে। এত রাতে মিলি হয়তো ঘুমিয়ে গেছে। তাই ফোন দিব কি দেব না এটা নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। সব শেষে যখন রাতটা কোনো ক্রমে পার হচ্ছিল না, তখন মিলিকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথে মিলি ফোন ধরে ফেলবে এটা ভাবিনি। তার মানে এতক্ষণ সে জেগেছিল। ফোন রিসিভ করে মিলি খুব কড়া গলায় বলল, সমস্যা কি তোমার? নিজেকে কি মনে করো তুমি? এত বড় জঘন্য একটা কাজ করেও তুমি আমার সাথে ভাব নিচ্ছ, আমাকে ইগনোর করছো। কতবার ফোন দিয়েছি হিসেব করেছো? আমার তোমাকে এড়িয়ে চলা উচিত, সেখানে তুমি আমাকে এড়িয়ে চলছো। ব্রেকআপের পর তুমি যদি একটিবার ফোন দিয়ে সরি বলতে, তাহলে আমি সব ভুলে যেতাম, তোমাকে বুকে টেনে নিতাম। কিন্তু তুমি সেটাও করনি। কেন করনি? তোমার ইগোর কারণে, তাই তো। আজ যখন এতদিন পর নিজ থেকে ফোন দিলাম, তখন তুমি আমার ফোন ধরতে চাও না, ফোন কেটে দাও। আমি মিলিকে আমার কষ্টের কথা বলতে চাইলাম আমার নিঃস্ব হওয়ার কথা। তাকে বলতে চাইলাম আমার বাবা আমাকে বাড়ি থেকে ১ বছরের জন্য বের করে দিয়েছেন। ১ বছরের জন্য না, সব সময়ের জন্য। কারণ আমি হয়তো আর ওই বাড়িতে কোনোদিন পা রাখবো না। কিন্তু বললাম না, আমার কষ্টের কথা কাউকে জানাতে চাই না আমি। আর মিলি আমার এখন কেউ না। তাকে বললে হয়তো সে মজা নেবে। সুখের কথা মানুষকে বলা যায়, মানুষের সাথে শেয়ার করা যায়, কিন্তু দুঃখের কথা কখনো কাউকে বলতে নেই। তাহলে মানুষ মজা নেবে। আমিও আমার দুঃখটা শুধু আমার মাঝেই লুকায়িত রাখতে চাই, কাউকে বলতে চাই না। আমি মিলিকে বললাম, একটু সমস্যা হয়েছিল, তাই ফোনটা ধরিনি। সমস্যা নেই, তুমি তোমার যত রাগ আছে আমার উপর ঝাড়তে পারো, আমি কিছু মনে করব না। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার উপর কোনো অভিযোগ রেখো না। আমার কথা শুনে মিলি ফোনটা রেখে দেয়। তার ফোন রেখে দেওয়ার কারণটা আমি খুঁজতে গেলাম না। হয়তো আমার কাপুরুষের মতো আত্মসমর্পণটা সে মেনে নিতে পারেনি, তাই ফোনটা রেখে দিয়েছে। মিলি আবার আমাকে ফোন দিল। এবার সে কিছুটা নরম হলো আমার প্রতি। হয়তো বুঝতে পেরেছে আমি ভালো নেই। মিলি আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আমি কিছু বললাম না। মিলি আবারও জিজ্ঞেস করলো। আমি এড়িয়ে গেলাম। মিলি আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে চুপ হয়ে গেল। আমি তাকে বললাম, তোমাকে একটা কথা বলতে চাই। তুমি সত্যি সত্যি মন থেকে উত্তর দিবে? যদি মন থেকে উত্তর দাও তাহলে আমি কথাটা বলবো, না হলে বলবো না। তখন মিলি বলল, কি এমন জানতে চাও যে আমাকে এভাবে শপথ করিয়ে নিচ্ছ? খারাপ কিছু না তো? তখন আমি হেসে বললাম, ধরে নাও তাই, খারাপ কিছুই জানতে চাইবো। আমার হাসি শুনে মিলি খুশি হতে পারলো না, কারণ আমার হাসি সুন্দর না। তাই হয়তো মিলি মন খারাপ করে বলল, তোমার হাসিটা আগের মতোই আছে। একটা মানুষ এত বিশ্রীভাবে হাসতে পারে, তোমার হাসিটা না শুনলে বুঝতাম না। আমি আবারও আমার বিশ্রী হাসি হেসে বললাম, মিলি, এই ২ বছরে কি তুমি কখনো আমাকে মনে করেছো, কিংবা আমার জন্য চোখের জল ফেলেছো? মিলি খুব সহজেই বলল, তোমাকে মনে করেছি ঠিকই, তবে তোমার জন্য কখনো চোখে জল আনিনি। আমি অবাক হলাম না, কারণ আমি জানতাম মিলির অতটা কাছের মানুষ আমি কখনো হতে পারিনি যে আমি তার জীবন থেকে চলে আসাতে সে চোখের জল ফেলবে। কিছু মানুষকে ভালোবাসলেও তাদের কাছের মানুষ হওয়া যায় না। আমিও হয়তো তেমন একজন মানুষকে ভালোবেসেছিলাম। আমি কিছুটা সময় নীরব থাকলাম, তারপর বললাম, আমি চলে যাওয়ার পর কি তোমার জীবনে বিশেষ কেউ এসেছিল, কিংবা কারো সাথে খুব ভালো থাকার মতো সম্পর্ক হয়েছিল তোমার? আমার এমন কথা শুনে মিলি অনেকটা সারপ্রাইজড হলো।
তবুও সে খুব স্বাভাবিকভাবেই বলল, তুমি চলে যাওয়ার পর একটা ছেলে আমার জীবনে এসেছিল। ঠিক তোমার মতো করে হাসতো, তোমার মতো করে কথা বলতো, তোমার মতো করে অভিমান করতো। ওর মাঝে যেন আমি তোমাকে খুঁজে পেতাম। কিন্তু একসময় ও আমার জীবন থেকে চলে গেল। কী কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছে সেটা আজও আমার কাছে অজানা। মিলির মুখ থেকে কথাগুলো শুনে অনেক বেশি খারাপ লাগলো আমার। বুকের বাম পাশে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। মনে হলো বুকের ভিতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে কোনো কিছু বের হয়ে আসতে চাইছে। নিজের এক সময়কার ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম কিছু কথা শুনলে কার না খারাপ লাগবে। আমরা ভাবি আমাদের ভালোবাসার মানুষটা হয়তো আমাদেরকে এখনো ভুলতে পারেনি, আমাদের জন্য এখনো মাঝরাতে একাকী নীরবে চোখের জল ফেলে। কিন্তু বাস্তবতা হলো আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে মনে রাখে না, আমাদের জন্য কাঁদে না। সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, অন্য কারো চোখের জল মুছে দেওয়াটাকেই জীবনের সার্থকতা মনে করে। আমাদেরকে মনে করার সময় তার হয় না। আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মিলিকে বললাম, ছেলেটা বুঝি আমার থেকেও অনেক সুন্দর ছিল, তোমাকে অনেক ভালো রাখতো। তখন মিলি বলল, সেটা জানি না, তবে তার সাথে যতদিন ছিলাম ততদিন তোমাকে খুব একটা মনে হয়নি আমার। মনে হয়নি বললে ভুল হবে, ও আমাকে তোমার কথা মনে করতে দেয়নি। এর জন্যই হয়তো বা তোমাকে ফোন না দিয়ে থাকতে পেরেছি। তার মানে ওই ছেলেটা যদি তোমার জীবন থেকে চলে না যেত তাহলে আমাকে কখনো ফোন দিতে না, আমার সাথে যোগাযোগ করতে না। তোমার বিচ্ছেদটাই আমার সাথে যোগাযোগ করতে তোমাকে বাধ্য করেছে। হ্যাঁ, এমনটা ধরে নিতে পারো। আচ্ছা, বলো তো, আমাদের দুজনের মাঝে এখন তোমার কাকে বেশি মনে পড়ে? তোমাকে মনে পড়ে। ও চলে যাওয়ার পর তোমাকে অনেক মনে হতো। তোমার সাথে অনেকবার যোগাযোগ করতে চেয়েও পারিনি। তোমার নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম, পরে অনেক কষ্ট করে জোগাড় করেছি। শুনে ভালো লাগলো আমি চলে যাওয়ার পর তুমি অনেক ভালো ছিলে। আমার সাথে ব্রেকআপের পর তোমার জীবনে কোনো মেয়ে আসেনি, সেটা তো তুমি জানো। এ কারণেই তো আজ আমি নিঃস্ব। যাই হোক, এসব কথা বলে নিজের কষ্টটাকে বাড়াতে চাই না। তোমাকে একটা কঠিন প্রশ্ন করি, তোমার জীবনে যে দুইজন ছেলে এসেছিল, আমি আর ওই ছেলেটা, যাকে পেয়ে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, তুমি কি বলতে পারবে এই দুজন মানুষের মধ্যে তুমি কাকে সত্যি সত্যি ভালোবেসেছিলে, মন থেকে নিজের করে চেয়েছিলে? তোমাকে। আমার এখন ওই ছেলেটাকে মনে হয় না, কিন্তু তোমাকে মনে হয়। ওই ছেলেটাকে আমি ভুলে গেলেও তোমাকে ভুলতে পারিনি। মিলি, তোমার মন অনেক মিথ্যা বলে, মনকে বোঝাও। এত মিথ্যা বলা ভালো না। সত্য কি জানো, তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। যদি বাসতে তাহলে কখনোই তুমি দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারতে না। দ্বিতীয় কারো সাথে সম্পর্কে জড়িয়ে আমাকে ভুলে যেতে না। মানুষ কি একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কারো সাথে সম্পর্কে জড়ায় না? আমি একটা মেয়ে হয়ে বলছি, তুমি হয়তো জানো না, কত শত মেয়ে নিজের ভালোবাসার মানুষকে ভুলতে না পেরেও পরিবারের কথা চিন্তা করে অন্য একজন মানুষের সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে জড়িয়ে পড়ে। তারা কি একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কারোর সাথে চিরদিনের জন্য নিজেকে জড়ায়নি? আমি না হয় রিলেশনে জড়িয়েছি, কিন্তু তুমি কি করেছো? তোমার থেকে বয়সে বড় একটা মহিলার সাথে অবৈধ সেক্সুয়াল সম্পর্কে জড়িত হয়েছো। তাহলে বলো, তুমি আমাকে কতটা ভালোবাসতে, যার জন্য এরকম একটা অবৈধ ফিজিক্যাল রিলেশন করতে পেরেছো? আমি তোমাকে আমার ভালোবাসার প্রমাণ দিতে চাই না, কিংবা বিশ্বাসও করাতে চাই না আমি নির্দোষ। যেখানে আমার বাবা মাকে বিশ্বাস করাতে পারিনি, সেখানে তোমাকে বিশ্বাস করিয়ে কি লাভ? এমন না তো যে তোমাকে বিশ্বাস করাতে পারলে সারা দুনিয়ার কাছে আমি আবার আগের মতো বিশুদ্ধ হয়ে যাব। মিলি ফোনটা রেখে দেয়। কেন এমন করলো জানি না। পরে যখন ফোন দিলাম তখন তার ফোন বন্ধ পেলাম। এখন প্রায় রাত 1টা বাজে। ফুটপাতের মানুষগুলো ঘুমিয়ে গিয়েছে। জনমানব শূন্য স্থানে যেমনটা নীরবতা বিরাজ করে, ঠিক সেরকমই নিস্তব্ধতা বিরাজ করছে এখন। দুই একটা কুকুর মাঝে মাঝে ঘেউ ঘেউ শব্দ করে উঠছে। এছাড়া আর কোনো শব্দ আমার কানে আসছে না। আমার একটু ভয় হতে লাগলো। এত রাতে একা কখনো এমন অবস্থায় পড়িনি, তাই ভয় হওয়াটাও অস্বাভাবিক কিছু না। হঠাৎ করেই দূরের একটা বেঞ্চিতে আমার চোখ আটকে গেল। হলুদ শাড়ি পরা একটা মেয়ে বসে বসে মোবাইল টিপছে। ভয়টা যেন আরো তীব্রতর হতে লাগলো। এত রাতে কোনো মেয়ে তো এখানে থাকার কথা না। তাহলে কি কোনো ভূত পেতনি
পেতনিরা কি হলুদ শাড়ি পরে নাকি সাদা শাড়ি পরে? পেতনি হলে নিশ্চয়ই হলুদ শাড়ি পরতো না। আমি ভয়ে ভয়ে মেয়েটার দিকে এগিয়ে গেলাম। পায়ের দিকে তাকিয়ে বুঝলাম পা মাটির সাথে লাগানো। তার মানে ভূত হওয়ার কোনো চান্স নেই। ভয়টা কিছুটা হলেও কেটে গেল। আমাকে দেখে মেয়েটা দূরে সরে বসলো। একটা মেয়ে এত রাতে একটা ছেলেকে দেখে যতটা ভয় পাওয়ার কথা, মেয়েটা তার বিন্দু পরিমাণ ভয়ও আমাকে দেখে পেল না, বরং খুব সাহস নিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? এত রাতে এখানে কি করছেন? আমি মেয়েটার এমন প্রশ্ন শুনে থমকে গেলাম। আমি তার প্রশ্নের উত্তর না দিয়ে বললাম, আমি তো একটা ছেলে, তাই এত রাতে একা ঘোরাটা খুব কমন বিষয়। কিন্তু আপনি একটা মেয়ে হয়ে এত রাতে এখানে কি করছেন? তাও আবার গায়ে হলুদ শাড়ি। তখন মেয়েটা যা বলল তা শুনে কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেলাম। মেয়েটা বলল, আসলে আমি আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। ওর আসার কথা 12টার সময়, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেল, এখনো আসলো না। তাই বাধ্য হয়ে বসে আছি। ও আসলেই ওর সাথে চলে যাব। আমি তার ব্যাপারে ক্লিয়ার হওয়ার জন্য বললাম, বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছেন? তখন মেয়েটা কপাল কুঁচকে বলল, এটাও বলতে হবে? কাপড় চোপড় দেখে বুঝতে পারছেন না? বাবা মা জোর করে বিয়ে দিচ্ছিল, তাই যাকে ভালোবাসি তার সাথে পালিয়ে যাওয়ার জন্য বিয়ের আসর থেকে চলে এসেছি। আমি জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, ওহ, আপনার বয়ফ্রেন্ডকে ফোন করেন, দেখেন কোথায় আছে, তাহলেই তো হয়। তখন মেয়েটা আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ফোন খোলা থাকলে কি আর এভাবে বসে থাকতাম? সেই কখন থেকে ফোন দিচ্ছি, ফোন বন্ধ দেখাচ্ছে। আমার কথা বাদ দিন, আপনি এত রাতে এখানে কেন? আপনারও কি আমার মতো সেম কেস নাকি? গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে যাবেন? আমি বললাম, না না, এমন কোনো কিছু না। তখন মেয়েটা বলল, তাহলে কেমন কিছু? মানে কি জন্য এত রাতে এখানে এভাবে তলপাতলপি নিয়ে ঘুরতেছেন? আমি তখন মেয়েটাকে কিছু বলতে যাব, ঠিক তখনই কিছু মানুষ এসে আমাদের দুজনকে ঘিরে ফেলে। একজন 25-26 বছরের যুবক আমার কলার চেপে ধরে। মেয়েটাও প্রচণ্ড ভয় পেতে লাগলো। আমি ছেলেটাকে ধাক্কা দিয়ে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে বললাম, আসলে আপনারা যা ভাবছেন তা না। আমি এই মেয়েটাকে চিনিও না, একটু আগেই তার সাথে পরিচয় হয়েছে। আপনারা হয়তো ভেবেছেন আমি ওর বয়ফ্রেন্ড, বাট এটা আপনাদের ভুল ধারণা। আমি ওর বয়ফ্রেন্ড না। বিশ্বাস না হলে মেয়েটাকে জিজ্ঞেস করেন। আমার কথা শুনে মনে হলো সবাই মঙ্গল গ্রহ থেকে পৃথিবী গ্রহ অবতরণ করলো। তাদের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে এই মেয়ের বয়ফ্রেন্ডের উপর তাদের কতটা রাগ জমা আছে। এজন্যই বুঝি কোনো কথাবার্তা না বলে এভাবে কলার চেপে ধরেছে। একজন তো বলেই ফেললো, এই শালা মিথ্যা কথা বলতেছে, নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলতেছে। ওদের দুজনের এটা আগে থেকেই প্ল্যান ছিল, ধরা পড়লে এসব বলবে। ও যদি স্পৃহার বয়ফ্রেন্ড নাই হবে, তাহলে এত রাতে ওর সাথে বসে গল্প করছে কেন? ওর ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় সব রকম প্রস্তুতি নিয়ে বের হয়েছে। কাজেই ওরে বিশ্বাস করা যাইব না, পিঠে কিছু পড়লেই সব সত্য বলবে। তাহলে মেয়েটার নাম স্পৃহা। মেয়েটার সাথে কথা বললেও তার নামটা জানা হয়নি। তবে আমি তার নাম নিয়ে না ভেবে কিছু বলবো বলে ঠিক করলাম। কিন্তু তার আগেই 50-55 বছরের একজন বয়স্ক লোক বলে উঠল, এত কথা বলার দরকার নেই, বাসায় নিয়ে চল। ওর জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। মেয়ে ভাগিয়ে নেওয়ার শাস্তি ওকে পেতে হবে। আমি আবারও বললাম, আপনাদের ভুল হচ্ছে, আমি সেই ছেলে নই। আপনাদের মেয়েকে জিজ্ঞেস করুন। আমি না হয় বাঁচার জন্য মিথ্যা বলতে পারি, আপনাদের মেয়ে তো আর মিথ্যা বলবে না। তাই উনাকে জিজ্ঞেস করুন, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের ভুলটাও ভেঙে যাবে। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম সে ভয়ে কাঁপছে। একটা মেয়ে নিজের বাবাকে এতটা ভয় পেতে পারে জানা ছিল না আমার। ভয়ের চোটে এই মেয়েটার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমি মেয়েটাকে অনেকবার বলার পরেও সে কোনো কথা বলল না। মেয়ের বাবাকেও অনেক বুঝালাম, কিন্তু তারা আমার কথাগুলো বিশ্বাস করলো না। তাদের মেয়েকে ভাগিয়ে নিতে চেয়েছিলাম আমি, এটা মনে করেই তারা আমাকে তাদের সাথে নিয়ে গেল। আমারও ক্ষমতা ছিল না এতগুলো লোকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার, তাই বাধ্য হয়েই তাদের সাথে যেতে হলো। অবশ্যই একদিক থেকে ভালোই হয়েছে আমার জন্য। এখন অন্তত থাকা খাওয়ার চিন্তাটা আর করতে হবে না। যেখানে যাচ্ছি সেখানে নিশ্চয়ই থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। মেয়ের পরিবার দেখে অন্তত এটাই মনে হলো তারা অনেক প্রভাবশালী এবং টাকা পয়সার কোনো কমতি নেই। তবে ওখানে যাওয়ার পর আমার কি অবস্থা হবে সেটা ভাবতেই
ভিতরটাতে ভয় কাজ করছে। কারণ এই মানুষগুলোকে দেখে খুব হিংস্র মনে হচ্ছে। একটা অন্ধকার রুমে আমাকে আটকে রাখা হয়েছে। জানালা দিয়ে একটু একটু করে আলো বাতাস আসছে, তবে সেটা অন্ধকারকে গ্রাস করতে পারছে না। কিছু সময় পর কেউ একজন এসে দরজাটা খুলে আমাকে বাড়ির সবার সামনে নিয়ে গেল। বুঝতে পারলাম এটা যৌথ ফ্যামিলি। মেয়ের বাবা মা, চাচা চাচি, দাদা দাদি সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। হয়তো তারা বিশ্বাস করতে পারছে না তাদের মেয়ে আমার মতো একজন ছেলের সাথে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আসল সত্যটা তারা এখনো জানে না। আমার সামনে অনেকগুলো মানুষ দাঁড়ানো থাকলেও আমি স্পৃহা মেয়েটা বাদে কাউকে চিনতে পারছি না। আমার মনে হলো এবার হয়তো আমাকে কিছু বলার সুযোগ দেবে। আমি যে মেয়েটার কিছু হই না সেটা সবাইকে বোঝাতে পারবো। কিন্তু এমন হলো না। স্পৃহার বাবা আমার দিকে না তাকিয়ে স্পৃহাকে প্রশ্ন করতে লাগলেন। তিনি স্পৃহাকে বললেন, আমার পছন্দ করা ছেলেকে বিয়ে না করে এই ছেলেটার সাথেই তুমি পালিয়ে যেতে চেয়েছিলে। তোমার পছন্দটা খুব বাজে। এই ছেলের মাঝে কি এমন আছে যাকে দেখে তুমি তার সাথে পালিয়ে যেতে চেয়েছিলে? তখন স্পৃহা বলল, না বাবা, ওকে আমি চিনি না। ওর সাথে আজকে রাতেই প্রথম দেখা হয়েছে আমার। তখন তার বাবা বললেন, তুমি ছেলেটাকে বাঁচানোর জন্য মিথ্যা বলছো, তাই তো? যদি সত্য বলো তাহলে এই ছেলেটাকে মেরে হাত পা ভেঙে দিবে, সেজন্য ভয় পাচ্ছ। না বাবা, আমি সত্যি বলছি। তখন তার বাবা বললেন, তোমার কথা বিশ্বাস করব না, এবং তুমি যা ভাবছো সেটাও করব না। এই ছেলেটাকে কেউ ধরবে না, ছুবে না। এই ছেলের সাথেই তোমার বিয়ে হবে। না হলে আমার পছন্দ করা ছেলেকেই তোমার বিয়ে করতে হবে। তুমি সিদ্ধান্ত নাও কি করবে। প্রতিষ্ঠিত একজন ছেলেকে বিয়ে করে আরাম আয়েশে বেঁচে থাকবে, নাকি এরকম একটা চালচুলোহীন ছেলেকে বিয়ে করে অভাব অনটনে দিন কাটাবে? আমি আর কিছু বুঝতে না পারলেও এটা খুব ভালো করেই বুঝতে পারলাম, এরা কেউ আমাকে নিজ থেকে কিছু জিজ্ঞেস করবে না। যা বলার আমাকেই বলতে হবে। আমি তাদের বাপ মেয়ের কথার মধ্যে নিজেকে ঢুকিয়ে বললাম, আপনাদের সমস্যা কি? নিজেরাই যা ইচ্ছে বলে যাচ্ছেন, আমার কথা শোনার কোনো প্রয়োজনই মনে করছেন না। আর এই যে ম্যাডাম, আপনি এভাবে ভয়ে ভয়ে কথা বলছেন কেন? আর এই যে, আপনি কি বাংলা বোঝেন না? আপনার মেয়ে এত করে বলার পরেও কেন বিশ্বাস করছেন না যে আমি তার বয়ফ্রেন্ড না? আর তাছাড়া আপনি বললেই তো আর আপনার মেয়েকে আমি বিয়ে করব না। যাকে চিনি না, জানি না, তাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। তাই এসব নাটক না করে আমাকে যেতে দিন। তখন তিনি তিরস্কারের সুরে বললেন, তোর রাজি হওয়াতে কিছু যায় আসে না। আমার মেয়ে রাজি হলেই হবে। তাকে বেছে নিতে হবে সে কাকে বিয়ে করবে, আমার পছন্দ করা ছেলেকে নাকি তোকে। আমার কথার কোনো গুরুত্বই দিল না কেউ। সব শেষে মেয়েটা বিয়ে করার জন্য আমাকেই বেছে নিল। আমাকে বেছে নেওয়ার কারণটাও আমার মস্তিষ্কটা আঁচ করতে পারল না। এখন শুধু একটা কথাই মনে পড়ছে, বিপদ যখন আসে চারদিক থেকেই আসে। আমি চাইলেও এত এত মানুষকে ফাঁকি দিয়ে এখান থেকে পালাতে পারবো না। পরের দিন বাধ্য হয়েই বিয়েটা করতে হলো আমাকে। আমি কখনো ভাবিনি আমার বিয়েটা এভাবে হবে। যে মেয়েটার সম্পর্কে আমি কিছুই জানলাম না, তার সাথেই আজ বিয়ে হলো আমার। এটাই বুঝি নিয়তির খেলা। আল্লাহ যা চাইবে সেটার উপরে আমাদের মানুষের কোনো হাত নেই। ভাগ্যের উপর কারো হাত নেই, সেটার প্রমাণ আমি নিজে। বিয়ে করার সময় কবুল কথাটা মুখ দিয়ে বের হচ্ছিল না। কবুল বলার সময় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হলো। যার পাশে কেউ নাই, একজন মানুষও নাই যাকে আপন ভাবতে পারি। যার সাথে বিয়ে হচ্ছে সেও তো আপন না। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সবাই চলে গেল। আমাকে আর মেয়েটাকে একটা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। বুঝলাম এটা আমাদের বাসর ঘর। চারদিকে কাঁচা রজনীগন্ধার সমাহার, বিছানার প্রতিটি কোণায় কোণায় গোলাপের সুবাস। কিছুক্ষণ পর এই বিছানাটাতে আমাকে ঘুমাতে হবে, তাও আবার একটা মেয়ের সাথে। এটা যেন বিশ্বাসই হচ্ছিল না। মনে হচ্ছিল কোনো স্বপ্ন দেখছি। কিন্তু না, এটা কোনো স্বপ্ন না, বাস্তবেই আমার সাথে এটা হচ্ছে। নিজের বাসরটাই এমন হবে কখনো ভাবিনি। মেয়েটা দরজা লাগিয়ে দিয়েই আমার পাশে এসে বসলো আর বলল, আসলে সরি, এমনটা হবে বা কখনো হতে পারে ভাবিনি। আমার দোষ কি বলেন? দোষটা তো আপনারই। আপনি নিজ থেকে আমার সাথে কথা বলতে এসেছিলেন। আপনি যদি কথা বলতে না আসতেন, তাহলে আপনার সাথে আমি কথা বলতাম না, গল্পও করতাম না। আর আপনাকেও এমন অবস্থায় পড়তে হতো না। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার থেকে আপনিই বেটার। লোকটা অনেক বয়স্ক,
তাই আপনাকে বেছে নিয়েছি। আমি মেয়েটার কথা শুনে 420 ভোল্টের একটা শক খেলাম। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও মেয়েটা কত সহজে সরি বলে দিল। আমার সাথে তার বিয়ে হয়েছে, এজন্য তার মন খারাপের কোনো চিহ্নই দেখতে পেলাম না তার চোখে মুখে। তাহলে এই মেয়ে কি স্বাভাবিক না? কোনো সমস্যা আছে? স্বাভাবিক হলে তো এমন একটা বিয়েতে তার খারাপ লাগার কথা, কিন্তু তার তো লাগছে না। আমি কিছু বলবো তার আগেই মেয়েটা বলল, আমার মনে হয় আবিরের বড় কোনো সমস্যা হয়েছে। না হলে এমনটা তো করার কথা না। আবির আমাকে ওর নিজের থেকেও বেশি চায়। ওর না আসার পিছনে কোনো কারণ আছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আবার পালাবো আমি। আপনাকে বিয়ে করার এটাও একটা কারণ, আপনি আমাকে সাহায্য করতে পারবেন, যেটা ওই লোকটা করতো না। সবাই ভেবেছে বিয়ে যেহেতু হয়ে গিয়েছে তাই আর আমাকে নিয়ে কোনো ভয় নেই। এই সুযোগটাই আমি কাজে লাগাতে চাই। আমি তার কথা শুনে বললাম, পাগল নাকি আপনি? পালাবেন মানে? যদি পালাবেনই তাহলে বিয়ে করলেন কেন? আবার আমাকে বিপদে ফেলতে চাইছেন? আপনি চলে গেলে তো মনে হয় আমাকে আর বাঁচিয়ে রাখবে না। তখন মেয়েটা চাপা হাসি হেসে বলল, হ্যাঁ, ঠিক বলেছেন। আমার বাবা খুব রাগী মানুষ। বাসর ঘরে নিজের বউকে ধরে রাখতে পারেননি, পালিয়ে গেছে। এটা শুনলে নিশ্চিত আপনাকে মেরে ফেলবে। অনেক সময় পর মেয়েটা বলল, আপনার ব্যাগ কোথায়? আমি তো আগেই সবকিছু গুছিয়ে রেখেছি। আপনি তাড়াতাড়ি আপনার ব্যাগ রেডি করুন। এখনই আমাদেরকে পালাতে হবে। এখন বাসার সবাই ঘুমিয়ে গেছে। আমি তার কথা শুনে কিছু বলতে পারলাম না। তার দিকে হা করে তাকিয়ে রইলাম। আমার এভাবে তাকানো দেখে সে বলল, হা করে তাকিয়ে আছেন কেন? বাসর করবেন নাকি? বিছানায় কোল বালিশ আছে, ওটার সাথে বাসর করুন। শখ কত আমার সাথে বাসর করবে? যদি মরতে না চান তাহলে আমার সাথে আসুন। আর যদি বাঁচার ইচ্ছা না থাকে তাহলে কোল বালিশের সাথে বাসর করেন। আমি কোল বালিশের সাথে বাসর না করে আমার সদ্য বিয়ে করা বউয়ের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কোল বালিশের সাথে বাসর করলে হয়তো গিনেস বুকে আমার নাম লেখা হতো। চাঁদে যেমন প্রথম মানুষ হিসেবে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং, তেমনি পৃথিবীর প্রথম কোনো মানুষ হিসেবে কোল বালিশের সাথে বাসর করে ইতিহাসের পাতায় নাম লেখাতে পারতাম আমি। কিন্তু তখন আমার বেঁচে থাকা হতো না। তাই বাঁচার জন্য ইতিহাসের পাতায় নিজের নামটা লেখালাম না। তবে এটাও বা কম কিসে, বাসর না করে বউয়ের সাথে পালিয়ে যাচ্ছে। এমনটা কি কখনো হয়েছে আগে? বিয়ের রাতে জামাই বউ বাসর না করে পালিয়ে গিয়েছে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে এটাও হয়তো ইতিহাসের পাতায় রূপার অক্ষরে লেখা হতে পারে। স্পৃহার কথা মতো আমি তার পিছনে পিছনে যাচ্ছি। বাসার সবাই ঘুমিয়ে গেছে, একটা কাকপক্ষীও জেগে নেই। তবুও খুব সাবধানে বাড়ির সীমানাটা পার করলাম আমরা। প্রায় ১ ঘন্টার মতো হাঁটলাম দুজনে। এই সময়টাতে আমাদের দুজনের মাঝে বিশেষ কোনো কথা হয়নি। নিরাপদ একটা জায়গায় এসে স্পৃহা ১ম যে কথাটা বলল সেটা হলো, আপনি চাইলে চলে যেতে পারেন এখন। আপনি আমার জন্য বিপদে পড়েছিলেন। আবার আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করলাম হিসাব বরাবর। স্পৃহার কথাটা কেন জানি আমার ভালো লাগলো না। এভাবে কেউ কাউকে চলে যেতে বলতে পারে? আর তাছাড়া সে তো আমার বিয়ে করা বউ। হোক না সেটা পরিস্থিতির শিকার, তবুও তো আমরা দুজন এখন স্বামী স্ত্রী। আমার তার উপর খুব জোর খাটাতে ইচ্ছে করলো, কিন্তু কোনো এক অদৃশ্য বাধার কারণে সেটা পারলাম না। আমি খুব নরম হয়ে সরল গলায় বললাম, এত রাতে আপনি এই মানব শূন্য স্থানে ভয় পাবেন না? আর বলা তো যায় না কখন কে এসে ঝাঁপিয়ে পড়ে। দেশের অবস্থা তো জানেনই, যেই হারে ধর্ষণ হচ্ছে, তার উপর আবার আপনি অনেক সুন্দরী। আপনার উপর থেকে নজর সরানো অনেক টাফ। তাই বলছিলাম, আরেকবার ভেবে দেখেন, সত্যিই কি আমি চলে যাব নাকি আপনার সাথে থেকে যাব? আমার কথা শুনে স্পৃহা আগের স্বাভাবিক অবস্থা থেকে কিছুটা হলেও ভয় পেল। তাই আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তবে সকাল হলেই আমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে, মনে থাকে যেন। আমি তার কথা শুনে হ্যাঁ না কিছুই বললাম না, শুধু মাথা নাড়ালাম। সারা রাত স্পৃহার সাথে কাটালাম আমি। অনেক কথা বললাম তার সাথে, আমার অতীতের বেদনাদায়ক দিনগুলোর কথা তাকে শোনালাম। তবে সে এক মুহূর্তের জন্যও আমার জন্য মন খারাপ করলো না, বরং সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে চিন্তায় পড়ে গেল। কারণ সারা রাত ফোনের পর ফোন দিয়েও তার কোনো খোঁজ পাওয়া গেল না। আজ ২ দিন হলো তার ফোন বন্ধ। সকালে যখন তাকে আমি বললাম, তাহলে কি এখন আমি চলে যাব? যেহেতু এখন আর আমাকে আপনার প্রয়োজন নেই, আমি থেকেই বা কী করব? তখন সে রাগী কণ্ঠে বলল,
চলে যাবেন মানে? আমি কি চলে যেতে বলেছি আপনাকে? আপনি আমার সাথে ততদিন থাকবেন যতদিন না আমি আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি। তখন আমিও রাগী চোখে তার দিকে তাকিয়ে বললাম, মানেটা কি? সব কিছু আপনার ইচ্ছাতেই হবে নাকি? আপনি নিজে বাঁচার জন্য আমাকে বিয়ে করলেন, অথচ আপনি চাইলে আপনার বাবার পছন্দ করা ছেলেটাকে বিয়ে করতে পারতেন। তাহলে আর আমাকে এত ঝামেলায় পড়তে হতো না। এখন আবার বলছেন আপনার কথা শুনতে হবে, মগের মুলুক নাকি? তখন স্পৃহা বলল, হ্যাঁ, আমার কথাই শুনতে হবে, কারণ আমি আপনার বিয়ে করা বউ। আর বউয়ের কথা জামাই শুনবে না তো কে শুনবে? বয়ফ্রেন্ডের সাথে দেখা করব, আপনাকে ডিভোর্স দেব, তারপর আপনার যেখানে ইচ্ছা সেখানে চলে যাবেন, আমি কিছু বলবো না। তবে যতদিন আপনি আমার বিয়ে করা স্বামী, ততদিন আমার সাথে থেকে আমার বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতে সাহায্য করতে হবে। এই সময়েও যে মেয়েটা মজা করবে আমি কখনো ভাবিনি। অবশ্য প্রথমবার কথা বলেই বুঝেছিলাম মেয়েটা সিরিয়াস মুডে মজা করতে ভালোবাসে, তাই হয়তো এমন করছে। আমিও মজা করে বললাম, ওলে ওলে আমার সোনা বউটা রে, এতই যদি জামাই জামাই বলেন তাহলে নিজে বাসর না করে কোলবালিশ এগিয়ে দিয়েছিলেন কেন? তখন স্পৃহা হেসে বলল, আমার বয়ফ্রেন্ড আছে তাই। বয়ফ্রেন্ড থাকতে জামাইয়ের সাথে বাসর করাটা কেমন দেখায় না? খুব খারাপ দেখায় এটা। তাই তো আপনাকে কোলবালিশ এগিয়ে দিয়েছিলাম, আপনি করেই দেখতে পারতেন। বিয়ে করার আগ পর্যন্ত তো ছেলেরা কোলবালিশের সাথেই বাসর করে। বউ পেয়ে নিজের প্রথম বউ কোলবালিশকে একমাত্র ছেলেরাই ভুলে যেতে পারে। আপনিও তেমন একজন স্বার্থপর জামাই, যে বউ পেয়ে কোলবালিশকে ভুলে যায়। স্পৃহা প্রথম এভাবে হাসলো আমার সামনে। তার হাসিটা জানান দিয়ে যাচ্ছে এর থেকে সুন্দর হাসি কারো হতে পারে না। আমি তার হাসিতে মুগ্ধ না হয়ে পারলাম না। তবে হেসে হেসে যে মেয়েটা এত মজা করে কথা বলতে পারে আমার জানা ছিল না। আমিও মজার ছলে বললাম, আর জামাই থাকতে বুঝি বয়ফ্রেন্ডের কাছে চলে যাওয়াটা খুব ভালো দেখায়? আপনি আমাকে বলেন তো, জামাই আগে না বয়ফ্রেন্ড আগে? তখন স্পৃহা বলল, অবশ্যই বয়ফ্রেন্ড আগে, সেজন্যই তো জামাই রেখে বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছি। তখন আমি বললাম, এটা আপনার ভুল ধারণা, জামাইকে বেশি ভালোবাসা উচিত। বয়ফ্রেন্ড তো আর আপন কেউ না, যে কোনো সময় খাঁচা ছেড়ে উড়াল দিতে পারে, কিন্তু জামাই কখনো চাইলেও খাঁচা ছেড়ে উড়াল দিতে পারবে না। তখন সে বলল, ওইভাবে আগে না। আমি বললাম, তাহলে কিভাবে? তখন সে বলল, ডিম থেকে যেমন মুরগি হয় ঠিক তেমনি বয়ফ্রেন্ড থেকে জামাই হয়, তাই জামাইয়ের আগে বয়ফ্রেন্ড। এই সিম্পল জিনিসটা বুঝতে পারেন না, আবার নিজেকে জামাই দাবি করেন। আমি মেয়েটার কথা শুনে স্যামসাং ফোনের মতো হ্যাং হয়ে গেলাম। কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন সকাল 8টা বাজে। অনেকটা সময় পর দুজনের নীরবতা ভেঙে স্পৃহা বলল, ওর ফোন তো এখনো অফ, কি করি বলেন তো? অনেক ক্ষুধাও লাগছে। ওর কথা শুনে মনে হলো আমারও অনেক ক্ষুধা লাগছে। সেই যে রাতে বাসায় খেয়েছিলাম, তাও তৃপ্তি নিয়ে খেতে পারিনি। তারপর বিয়ে বাড়িতেও খাওয়ার ইচ্ছে ছিল না। ওই রকম বিয়েতে বর কি পেট ভরে খেতে পারে? পারে না। আমিও পারিনি। তাই আমি দুজনের ক্ষুধা নিবারণের জন্য বললাম, চলেন সামনে কোথাও খেয়ে নেই। আমারও প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। ফুটপাতের একটা হোটেলে আমরা দুজন হালকা নাস্তা করলাম, কারণ হোটেলগুলোতে এখনো ভাত হয়ে সারেনি। নাস্তা করতে করতে প্রায় 9টা বেজে গেল। হোটেলে কিছু সময় রেস্ট নিয়ে বাইরে বের হওয়ার পর বুঝলাম ঝাপসা গরম চালিয়েছে। এই ঝাপসা গরমে বেশি সময় রোদের মধ্যে থাকলে ডিম সিদ্ধ হতে হবে, কিন্তু এছাড়া কিছু করারও নেই, কারণ স্পৃহা এখনও তার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারেনি। আমিও কাউকে ফোন দেইনি, কারণ আমার কথা সবাই জেনে গিয়েছিল। এখন যদি আবার একটা মেয়েকে আমার সাথে দেখে, তাহলে আমাকে খারাপ না ভাবার কোনো কারণ থাকবে না। তাই কাউকে ফোন করে নিজেকে খারাপ প্রমাণ করতে চাইনি। 10টার দিকে স্পৃহা আর সহ্য করতে পারল না। মনে হলো ঢলতে ঢলতে মাটিতে পড়ে যাবে। বেশি সুন্দরী মেয়েদের এটাই সমস্যা, তারা রোদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না। স্পৃহা শুধু আমাকে বলল, আমি আর 10 মিনিট এখানে থাকলে মাথা ঘুরে পড়ে যাব, প্লিজ বিশ্রামের জন্য কিছু একটা করুন। আমি কি করব কিছুই বুঝে আসছিল না। হঠাৎ করে সামনে একটা আবাসিক হোটেল চোখে পড়লো। আমি স্পৃহাকে নিয়ে হোটেলে 24 ঘন্টার জন্য একটা রুম নিলাম। হোটেলের ম্যানেজার আমার দিকে আর চোখে চেয়ে বলল, কোনো কিছু লাগলে বলবেন স্যার, মেয়েটা জোশ স্যার। আমার ইচ্ছে করলো ম্যানেজারকে কষে 2টা চড় দিতে, কিন্তু পারলাম না, কারণ এখানে যারা আসে তারা মেয়ে নিয়েই আসে, কেউ বা নিজের গার্লফ্রেন্ড নিয়ে আসে,
কেউ বা টাকা দিয়ে মেয়ে ভাড়া করে নিয়ে আসে। তাই ম্যানেজারকে কিছু বলতে পারলাম না। স্পৃহা আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। ম্যানেজারকে তো মনে হয় পারলে মেরেই ফেলবে। আমি রুমে নিয়ে তাকে বোঝালাম, হোটেল যেমনই হোক না কেন আমরা সেফ থাকলেই তো হলো। আর আপনার অবস্থা দেখে ভয় পেয়ে গেছিলাম, তাই সামনে যেটা পড়েছে সেটাতেই ঢুকে পড়েছি। আমার কথাগুলো পজিটিভ ভাবেই নিল স্পৃহা। সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল, আর আমি বিছানায় গা এলিয়ে দিলাম একটু বিশ্রামের আশায়। কারণ 2 রাত ধরে 1 সেকেন্ডও ঘুমানোর সুযোগ হয়নি। চোখে প্রচণ্ড ঘুম, তাই চোখ বুজে ঘুমের ঘরে তলিয়ে গেলাম। ঠিক তখনই ফোনটা ভো ভো শব্দ করে বেজে উঠল। চেয়ে দেখলাম মিলি ফোন করেছে। না চাইতেও ফোনটা ধরলাম। ওপাশ থেকে মিলি বলল, তোমার কি হয়েছে বলো তো? এতবার ফোন দেওয়ার পরেও তুমি ফোন ধরো না। তোমার সাথে আমি দেখা করতে চাই। আমি তোমাকে এখন অনেক মিস করি। মনে হয় তোমাকে আমার এখন প্রয়োজন। একবার দেখা করে সব কিছু আগের মতো করতে চাই আমি। আমি মিলিকে কিছু বলতে যাব, ঠিক তখনই আমার চোখ আটকে গেল আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো পরী ভুল করে জমিনে নেমে এসেছে, এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। স্পৃহা সুন্দর জানতাম, তবে এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। বিয়ের সাজে মেয়েটার দিকে ভালো করে তাকানোর সুযোগ হয়নি কখনো, কিন্তু আজ যখন বিয়ের সমস্ত সাজ ধুয়ে মুছে নতুনভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক তখন আমি বুঝতে পারলাম তার সৌন্দর্যের গভীরতা। স্পৃহার দিকে তাকিয়ে মনে হলো পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে এখন। ভেজা চুলে মেয়েটাকে অনেক বেশি হট মনে হচ্ছে। মিলি ওই দিক থেকে সমানে চিল্লিয়ে যাচ্ছে, কিন্তু আমার কানে মিলির আওয়াজ খুব একটা গুরুত্ব পাচ্ছে না। আমার চোখ গুরুত্ব দিচ্ছে স্পৃহার হট দৃশ্যটাকে। মিলি যখন বারবার বলছিল, কি হলো, তুমি কথা বলছো না কেন? আমি কি বলেছি শুনতে পাওনি? তখন আমার কি হলো জানি না, নিজের অজান্তেই মিলিকে বলে ফেললাম, আমি বিয়ে করেছি, আমার বউ আছে, এখন রাখি, বাই। আমার কথা শুনে মনে হলো স্পৃহা আমার দিকে এগিয়ে আসছে। আমার মনে হলো ধুর, আমি তার দিকে এগিয়ে যাচ্ছি। আবার মনে হলো না, সেই আমার দিকে আসছে। আমি তার দিকে যাচ্ছি নাকি সে আমার দিকে আসছে, কিছুই বুঝতে পারলাম না। স্পৃহা আমার দিকে এগিয়ে এসে বলল, কি হয়েছে বলুন তো, আর এভাবেই বা তাকিয়ে আছেন কেন? তার মানে মিলিকে বলা কথাগুলো স্পৃহা শুনতে পায়নি। তাই আমিও ওই প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য বললাম, কিছু হয়নি তো, আপনার দিকে তাকানো যাবে না, এরকম কোনো রুলস আছে নাকি? থাকলে বলতে পারেন, আমি মেনে চলবো। আমার এরকম টেরা কথা শুনে যে স্পৃহা খুব একটা খুশি হতে পারলো না সেটা বুঝলাম আমি। সে কিছুটা মন খারাপ করে বলল, এমনিতেই আমার বয়ফ্রেন্ডের চিন্তায় মন সব সময় খারাপ থাকে, তার উপর আবার আপনার এরকম কথা, আপনি একটু ভালোভাবে কথা বলতে পারেন না? আমি না হয় ডিপ্রেশনে আছি, তাই এমন ব্যবহার করি আপনার সাথে, কিন্তু আপনি কেন আমার সাথে এমন করেন? আমি স্পৃহার কথার প্রতি উত্তরে বললাম, আমি ভাই সব সময় ডিপ্রেশনে থাকি। আমি ডিপ্রেশন থেকে দূরে থাকতে চাইলেও ডিপ্রেশন আমাকে ছাড়ে না। আপনার পিছনে এমনিতেই অনেক টাকা খরচ হয়ে গেছে আমার, আর সম্ভব না। আমরা দুজন দুজনের রাস্তায় চলে গেলেই বেটার হবে। কেউ কারো যেহেতু প্রয়োজনে আসার কোনো সম্ভাবনা নেই, সো আলাদা হয়ে যাওয়াই ভালো। আমার জীবনটা আপনার মতো এত সুখের না, এত বিলাসিতার না। আমার অতীত শুনে হয়তো আপনার হাসি পেয়েছে, তবে আমি জানি আমার অতীত কতটা কষ্টের। তখন স্পৃহা বলল, প্রয়োজন নেই মানে? আমি একটা মেয়ে হয়ে কিভাবে এই ব্যস্ত শহরে আমার বয়ফ্রেন্ডকে খুঁজবো? ওর ফোন খোলা থাকলে তো কোনো সমস্যাই হতো না। আর আপনাকে তো আমি বলেছি আপনি যেতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমার বয়ফ্রেন্ডের সাথে আমার দেখা হচ্ছে। আর টাকার কথা বলছেন, সব টাকা দিয়ে দেবো আপনাকে। আমি বাসা থেকে বের হওয়ার সময় অনেক দামি দামি জিনিস ব্যাগের ভিতর নিয়ে এসেছি, এগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। আপনি হিসাব করে রাখেন, সব দিয়ে দেব আমি। আমি কিছু বললাম না। দেখতে দেখতে 24 ঘন্টা পার হয়ে গেল, বাট অবস্থার কোনো পরিবর্তন হলো না। বাধ্য হয়ে আমাদেরকে একটা বাসা নিতে হবে। মেয়েটা কাবিননামা সাথে করে নিয়ে এসেছিল। সে হয়তো জানতো এমন কিছু হবে, এটার দরকার হতে পারে, তাই ব্যাগে ভরে নিয়ে এসেছিল। আর সেটার কারণেই ঢাকা শহরের বুকে একটা বাসা ভাড়া পেলাম দুজন। আমি যে শুধু স্পৃহার জন্য বাসাটা নিয়েছি তা না, এখানে আমারও লাভ আছে। আমার থাকার জন্য একটা জায়গা দরকার ছিল, এর থেকে ভালো জায়গা হয়তো আমি পেতাম না, তাই এটাকেই বেছে নিয়েছি। কারণ
বেঁচে থাকার জন্য একটা চাকরি দরকার, অন্তত আমার মতো মানুষদের। কারণ আমার আগে পিছে কেউ নাই। আমার থাকা খাওয়ার ব্যবস্থা আমাকেই করতে হতো। সকালে ঘুম থেকে উঠে বের হয়ে যেতাম চাকরির খোঁজে। অনেক পরিচিত বন্ধুদের কাছে বলেও রেখেছি একটা চাকরির কথা, কিন্তু কেউ সেরকম কোনো ব্যবস্থা করে দিতে পারেনি। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আজকাল অন্য কারোর জন্য কেউ শ্রম দিতে চায় না, কারো কাছে অনুরোধ করে নিজের মর্যাদা কমাতে চায় না। আমার পরিচিত একজন মানুষ আছে, সে যদি তার উপরের জনের কাছে শুধু একটা সুপারিশ করে, রিকোয়েস্ট করে আমার চাকরির জন্য, তাহলে হয়ে যাবে। কিন্তু সেটা সে করবে না, এতে নাকি তার মান কমে যাবে। বাসা নেওয়ার পর 1 মাস চলে গেল। এই 1 মাসে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আপন মানুষগুলো পর হয়ে গিয়েছে, পর মানুষগুলো হয়তো কিছুটা হলেও আপন হয়েছে। সেদিন বাবাকে সাহস করে ফোন দিয়ে বললাম, কেমন আছো বাবা? বাবা আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। কেটে দেওয়ার আগে শুধু বলল, ফোন দিয়েছিস কেন? আজ আমার মেয়ের বিয়ে, ভুলেও তুই ফোন দিস না। আমরা তোকে ভুলে গিয়েছি, তুইও আমাদেরকে ভুলে যা, এটাই তোর জন্য ভালো হবে। বাবা ফোন রেখে দেওয়ার পর নিজের অজান্তেই কেঁদে দিই আমি। এমন কান্না আর কতদিন করতে হবে জানা নেই। আজ আমার আদরের বোনটার বিয়ে, অথচ আমি তার সামনে নেই। সেও কি তাহলে তার ভাইয়ের কথা ভুলে গেছে? ভুলে যাওয়াটাই স্বাভাবিক। খারাপ মানুষকে কেউ মনে রাখে না, মনে রাখলেও ঘৃণা করার জন্য মনে রাখে। আমাকে তো আর আমার বোন ঘৃণা করতে পারবে না, তাই হয়তো ভুলে গিয়েছে। বাবা তো অনেক আগেই আমাকে ভুলে গিয়েছে, কিন্তু মা কি করে আমাকে ভুলে গেল? কোনো মা কি তার সন্তানকে কখনো ভুলতে পারে? আমার মা কিভাবে পারলো? এসব কথা মনে হতে কান্নাটা আরো বেড়ে যায়। আজ আমার কান্না করার দিন, আজ আমার দুঃখের দিন, আজ আমার একা হয়ে যাওয়ার দিন। আমার কান্না থামানোর কেউ নেই, আমার চোখের পানি মুছে দেওয়ার কেউ নাই। স্পৃহা কি আমার চোখের পানি মুছে দিতে পারে না? এই 1 মাসে তো সে আমার অনেক কাছে এসেছে, আমাকে নিজ হাতে রান্না করে খাইয়েছে। আমি না আসলে আমার আসার জন্য অপেক্ষা করতে করতে অস্থির হয়ে যেত। তবে দিন শেষে তার বয়ফ্রেন্ডের জন্য তার মন খারাপ থাকতো। তারপরেও তার সাথে আমার সম্পর্কটার অনেক উন্নতি হয়েছে। সত্যি বলতে আমার ভালো থাকার জন্য একজন মানুষ প্রয়োজন, হোক সেটা ভালোবাসার মানুষ কিংবা ভালো লাগার মানুষ। এই পৃথিবীতে একা একা ভালো থাকা যায় না, ভালো থাকার জন্য কাউকে দরকার। কিন্তু আমার তো ভালো থাকার জন্য কেউ নেই, তাহলে আমি ভালো থাকবো কিভাবে? এত কিছুর পরেও অন্য 8-10টা মানুষের মতো আমারও যে একটু ভালো থাকতে ইচ্ছে করে। আবার মনে হয় এই পৃথিবীতে সব মানুষের ভালো থাকা হয় না, কিছু মানুষ অকারণেই খারাপ থাকে। আমি হয়তো সেই খারাপ থাকা মানুষগুলোর মাঝে একজন। হঠাৎ করে লক্ষ্য করলাম আমার পিছনে স্পৃহা দাঁড়িয়ে আছে। আমি চোখের পানিটা মুছে তার দিকে তাকাতেই সে একটা হাসি দিল। মনে হলো এই হাসিটার জন্য আমার খারাপ থাকাটা চলে গেলেও খুব বেশি অবাক হব না। আমি তার হাসিটা মুগ্ধ হয়ে দেখতে থাকি। আমার মুগ্ধতার চোখকে ফাঁকি দিয়ে সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। তাহলে সে তার সিদ্ধান্ত বদলিয়েছে? বয়ফ্রেন্ডকে না পেয়ে পরিস্থিতির শিকার হয়ে যাকে বিয়ে করেছে তাকেই ভালোবাসতে শুরু করেছে। এমন হলে খারাপ হয় না। আমার ভালো থাকার জন্য একজন মানুষ আমি পেয়ে গেছি। তার জড়িয়ে ধরাতে কেমন যেন ভিতরটাতে ভূমিকম্প সৃষ্টি হলো। আমিও যখন তাকে 2 হাতে জড়িয়ে ধরার জন্য হাত বাড়িয়ে দিলাম, ঠিক তখনই সে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা পিছন দিকে সরে গেল। তারপর বলল, জানেন, আজ আমি অনেক খুশি। হয়তো পৃথিবীর সব থেকে খুশি মানুষটাও আমি। ওর সাথে কথা হয়েছে আমার। 1 সপ্তাহ পরেই আমাদের দেখা হচ্ছে। ওর ফোনটা হারিয়ে গিয়েছিল, যার কারণে আমার সাথে যোগাযোগ করতে পারেনি। ছিনতাইকারীরা টাকা পয়সা, মোবাইল সব ওর কাছ থেকে নিয়ে গেছে। এসব নিয়ে যাওয়ার সময় ওকে আহত করেছিল, যার কারণে ও এতদিন হাসপাতালে ছিল। আমার সাথে যোগাযোগ করতে পারেনি। আমি জানতাম আমার ভালোবাসার মানুষটা আমার সাথে এমনটা করতে পারে না। ওর প্রতি আমার অনেক বিশ্বাস ছিল। আজ সেটা সত্য হয়েছে। আর কেউ না জানুক, আমি তো জানি ও আমাকে কতটা ভালোবাসে। 1 সপ্তাহ পর আপনি চলে যেতে পারবেন, তবে চলে যাওয়ার আগে ওর সাথে আপনাকে দেখা করাতে চাই। আপনি আমার জন্য অনেক করেছেন, আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। স্পৃহার কথা শুনে খুব খারাপ লাগলো। এই খারাপ লাগার কারণটা আমার কাছে জানা নেই। আমি অভিনয়ের হাসি হেসে বললাম, শুভকামনা আপনার জন্য। সব শেষে তাকে পেয়েই গেলেন। আপনাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক, এটাই চাই।
কথাগুলো বলেই আমি বারান্দায় চলে গেলাম। আকাশের দিকে তাকিয়ে নিজের মন খারাপের কথাটা আকাশকে বললাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। এমন সময় দেখলাম কে যেন ফোন দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলাম। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলল, স্যার, আমি অবনী। আমি আপনার সাথে দেখা করতে চাই। সেদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি সব সত্য জেনে গিয়েছি। মা যে এমন একটা মিথ্যা অপবাদ আপনাকে দিতে পারে আমি ভাবিনি। আপনি একবার আমাদের বাড়িতে আসুন। মায়ের কঠিন একটা অসুখ বেঁধেছে। হয়তো এটা তারই পাপের শাস্তি। মরার আগে সে একটাবার আপনার কাছে ক্ষমা চাইতে চায়। আমার অবনীকে অনেক কিছু বলতে ইচ্ছে করছিল না, শুধু বললাম, এখন এসব বলে কি লাভ? এসব বললেই তো আর সবার কাছে আমি আগের মতো হব না। আমার নিজের, আমার পরিবারের যে অসম্মানটা হয়েছে সেটা তো আর ফিরে পাবো না। সবাই আমাকে তো খারাপ ছেলে হিসেবেই জানে। এখন তো আমার নির্দোষ হওয়ার ইচ্ছা নেই। যদি সম্ভব হয় আমার বাবা মাকে সত্যটা জানিও। পৃথিবীর সবাই আমাকে খারাপ ভাবুক, আমার কিছু যায় আসে না। কিন্তু অন্তত দুইটা মানুষ জানুক আমি এমন কাজ করি না, এমন কাজ করতে পারি না। কথাগুলো বলে ফোনটা রেখে দিই, কারণ এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। এমনকি নিজেরই নিজেকে বড্ড বিরক্ত লাগছে। এত কষ্টের পরেও কেন জানি বাঁচতে ইচ্ছে হয়। কখনো মনে হয় না মরে যায়। মনে হলেও সেটা খুব কম সময়ের জন্য। কিন্তু কার জন্য বাঁচতে ইচ্ছে করে সেটা আমার জানা নেই। হয়তো নিজের জন্য, কিংবা অন্য কারোর জন্য। অবনীর ফোন কেটে দেওয়ার পরেও সে বারবার ফোন দিতে থাকে, কিন্তু আমি তার ফোন ধরি না। কারণ আমি ওই মহিলাটার সাথে দেখা করতে চাই না, যে মহিলাটা আমার জীবনটাকে কষ্টের আগুনে সিদ্ধ করেছে। আমার কাছের মানুষগুলো সব কেড়ে নিয়েছে। আমি বেঁচে থাকতে তার মুখটা দেখতে চাই না, এমনকি মরার পরেও না। এতে যে যা ভাবুক আমার কিছু যায় আসে না। আমি জীবনে কাউকে ঘৃণা করি না, কিন্তু যদি একবার কাউকে ঘৃণা করি তাহলে তাকে মন থেকেই করি, এবং সারা জীবনের জন্যই করি। আর 7 দিন পর হয়তো স্পৃহা আমাকে ছেড়ে চলে যাবে, কারণ তার ভালোবাসার মানুষটা তাকে নিতে আসবে। তারপর আবার আমি সেই আগের মতো একা হয়ে যাব। আমার পাশে কাউকে পাবো না আমি। আমার অসুখে বিসুখে আমাকেই আমার পাশে থাকতে হবে। স্পৃহার কথা ভেবে মনটা খারাপই হচ্ছে, কিন্তু কি বা করার আছে আমার? আমার কি আর স্পৃহাকে আটকে রাখার সাধ্য আছে? নেই। যদি থাকতো আমি আমার সর্বোচ্চ দিয়ে তাকে আমার কাছে রেখে দিতাম। অনেকগুলো খারাপ খবরের মাঝেও একটা ভালো খবর পেলাম। সেটা হলো একটা চাকরি হলো আমার। তবে মনটাকে ভালো করতে পারলাম না। স্পৃহার চলে যাওয়াটাই কি আমার মন খারাপের কারণ? মানুষকে বলার মতো কোনো চাকরি না। দুবেলা দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকার মতো একটা চাকরি আমার জন্য এটাই অনেক। কারণ আমি কখনো খুব আরামায়েশের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে পারিনি। তাই কম টাকার মধ্যেই যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার মতো অভিজ্ঞতা আমার আছে। না থাকলেও তো মানিয়ে নিতে হবে। এছাড়া কোনো উপায় তো আর নেই। আমার চাকরি জীবনের প্রথম দিনটা খুব ভালো গেল। অনেক অচেনা অজানা মানুষের সাথে পরিচয় হলো আমার। কাউকে ভালো লাগলো, কাউকে লাগলো না। কেউ আমাকে দেখে বিরক্ত হলো, কেউ বা আমার সাথে কথা বলে খুশি হলো। তবে যখন অফিস থেকে বাসায় ফিরবো, ঠিক তখনই মনটা খারাপ হয়ে গেল। অথচ আমি ভেবেছিলাম এতদিন পর বুঝি একটু ভালো লাগার মতো কোনো কিছু খুঁজে পেয়েছি। আজ আমার সমস্ত দুঃখ ভুলে যাওয়ার দিন। কারণ আজ আমার বোনের সাথে দেখা হয়েছে। আমার বোনের সাথে একটা ছেলেকে দেখলাম। তাহলে কি এই ছেলের সাথেই ওর বিয়ে হয়েছে? বাহ, কি সুন্দর! পৃথিবীর সব ছেলেই বুঝি নিজের বোনটাকে এমন রাজপুত্র ছেলের সাথে দেখতে চায়। আমিও আমার বোনকে দেখে খুশি না হয়ে পারলাম না। কিন্তু আমার বোন যখন আমাকে দেখেও না চেনার ভান করে আমাকে পাশ কাটিয়ে চলে গেল, তখন যেন কেমন লাগলো। মনে হলো এত খারাপ লাগা বুঝি এর আগে কখনো কোনো মানুষের ভিতরে কাজ করেনি, যতটা আমার ভিতরটাতে লাগছে। বুকের ভিতর এমন এক অসহ্য যন্ত্রণা হলো, যেটা সহ্য করার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাকে দেন নাই। আমার বোনের আমাকে পাশ কাটিয়ে যাওয়ার দৃশ্যটা আমার কোনোভাবেই সহ্য হচ্ছিল না। তাকে পিছন থেকে ডাকতে ইচ্ছে হচ্ছিল। আবার মনে হলো বিয়ের সময় হয়তো আমার সম্পর্কে ছেলের পরিবারকে কিছু জানায়নি। তাই হয়তো আমার বোন এতদিন পরেও আমাকে দেখে কথা না বলে না চেনার ভান করে চলে যাচ্ছে। তাই আর আমি তাকে ডাক দিতে পারলাম না। বোনের সুখের জন্য এতটুকু তো করাই যায়, তাই না? নিজের মনকে মিথ্যা সান্ত্বনা দিলাম।
আমার বোন পরিস্থিতির শিকার। সে তার হাজবেন্ডকে জানাতে চায়নি তার একটা ভাই আছে যাকে এলাকার সবাই খারাপ মানুষ হিসেবেই জানে। তবে প্রশ্নটা থেকেই যায়, আমার সাথে কথা বললেই কি তার হাজবেন্ডের সাথে সম্পর্কটা খারাপ হয়ে যেত? প্রশ্নগুলো না হয় পাঠকদের কাছেই রেখে গেলাম। বাসায় এসে অনেক চেষ্টা করেও নিজের বিষণ্ণ মনটাকে ভালো করতে পারলাম না। আমার এমন মন খারাপ দেখে স্পৃহা জানতে চাইলো আমার কি হয়েছে। আমি তাকে হ্যাঁ না কিছুই বললাম না। সেও আর দ্বিতীয়বারের মতো জানার জন্য আমাকে জোর করলো না। মন খারাপের প্রসঙ্গটা ভুলে যাওয়ার জন্য আমিই তাকে জিজ্ঞেস করলাম, আপনি তাহলে সামনের সপ্তাহে চলে যাচ্ছেন? আমার প্রশ্নের উত্তরে স্পৃহা বলল, হ্যাঁ, যেতে তো হবেই। আপনার সাথে তো আর সারা জীবন থাকতে পারবো না। আর তাছাড়া এটার জন্যই বাসা থেকে পালিয়ে এসেছি। তবে কেন জানি যেতে মন টানছে না। মনে হচ্ছে আর কিছুটা দিন এভাবে স্বাধীন হয়ে ঘোরাফেরা করি, নিজের ভালো লাগার কাজগুলো করি। নিজের ভিতরটা কি চাই জানি। আমার স্পৃহাকে বলতে ইচ্ছে করলো, যার সাথে বৈধ কোনো সম্পর্ক নাই তার সাথে সারা জীবন থাকা যায়। আমার সাথে তো আপনার পবিত্র কালেমা পড়ে বিয়ে হয়েছে, আমাদের সম্পর্কটা পবিত্র। তাহলে কেন আপনি আমার সাথে সারা জীবন থাকতে পারবেন না? কিন্তু বললাম না, কারণ কিছু কথা মনের ভিতরেই থাকা ভালো। প্রকাশ করলে এক পৃথিবী সমান দুঃখ পাওয়ার সম্ভাবনা থাকে। আমি স্পৃহার দিকে তাকিয়ে কপালের ঘামটা মুছতে মুছতে বললাম, আপনার বয়ফ্রেন্ড কি করে, কোথায় থাকে, কিছুই কিন্তু বললেন না আমাকে। তখন স্পৃহা হেসে বলল, আমি নিজেও তার সম্পর্কে খুব বেশি কিছু জানি না। তার সাথে আমার পরিচয়টা একটু ভিন্নভাবে হয়েছিল। তখন আমি কলেজে পড়তাম। আমার বান্ধবীকে কিছু ছেলে অনেক বিরক্ত করত, সাথে আমাকেও। যারা বিরক্ত করত তারা অনেকটা বাজে ছিল, তাই তাদেরকে কিছু বলার সাহস পেতাম না। বাড়িতে এসব কিছু বলে ঝামেলা বাড়াতে চাইনি, কারণ বাসায় জানতে পারলে অনেক বড় কিছু হয়ে যাবে। তাই বাড়িতে কিছু জানাইনি। এভাবেই ওই বাজে ছেলেগুলোর অত্যাচার সহ্য করে যাচ্ছিলাম। হঠাৎ করে একদিন দেখলাম সেই বাজে ছেলেগুলো আর আমাদের বিরক্ত করছে না। পরে জানতে পারলাম এটার কারণ আমার বয়ফ্রেন্ড। ওই ওদেরকে শায়েস্তা করেছে। তারপর আমি নিজ থেকেই কেন জানি ওর প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়লাম। ওর কাছে ওর ফোন নাম্বার চাইলাম। তারপর থেকেই আমাদের রিলেশন শুরু। তবে ও এখন একটা চাকরি করে। কি চাকরি করে সেটা কখনো জানতে চাইনি আমি। কেননা আমি জানি ও আমাকে কখনো কষ্ট দেবে না, সুখেই রাখবে। তাই কি চাকরি করে, কত টাকা ইনকাম করে, এসব জানার ইচ্ছেটা কখনো হয়নি। আমি স্পৃহার দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। এত সিম্পল একটা কারণেও মেয়েরা কারো প্রেমে পড়তে পারে, কাউকে ভালোবাসতে পারে, জানা ছিল না আমার। কলেজে থাকতে তো কত মেয়েকে কতভাবে সাহায্য করলাম, কই কেউ তো কখনো ভালোবাসি বললো না, প্রেম করতে চাইলো না, ফোন নাম্বার চাইলো না। তাহলে কি আমার ভাগ্যটাই এমন, কেউ আমাকে বয়ফ্রেন্ড হিসেবে পারফেক্ট মনে করে না? আমি স্পৃহাকে বললাম, এই সব কারণে কাউকে ভালোবাসা যায়? এমনও তো হতে পারে ওটা লোক দেখানো ছিল, কিংবা আপনাকে বশে আনার জন্য সে নিজেই এমনটা করেছে। যদিও আমার ধারণাটা ভুলও হতে পারে, তবে সত্য হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ছেলেরা মেয়েদেরকে পটানোর জন্য অনেক কিছুই করে থাকে, তার মাঝে অনেক বাজে কাজও করে থাকে মেয়েদের সামনে হিরো সাজার জন্য, যেগুলো মেয়েদের সবসময় অজানাই থেকে যায়। আমার কথা শুনে স্পৃহা রাগী কণ্ঠে আমার দিকে আগুন চোখে তাকিয়ে বলল, ও এমন না, ওকে আমি চিনি। আর আপনি এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন বলুন তো? প্রেমে টেমে পড়লেন নাকি? আর যাই করেন না কেন আমার প্রেমে পড়েন না, তাহলে আপনাকে দুঃখের সাগরে ভাসতে হবে। আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে, কবে জানি আবার সত্যি সত্যি আমাকে নিজের বউ দাবি করে বসেন। স্পৃহার মুখ থেকে এরকম তিতা কথা শুনতে হবে কখনো ভাবিনি। তার কথাগুলো শুনে কেন জানি নিজেকে অনেক তুচ্ছ মনে হলো। আমি নিচের দিকে মাথা দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরেও যখন আমি কোনো কথা বললাম না, তখন স্পৃহা বুঝতে পারলো তার এমন কথায় আমি ভীষণ রাগ করেছি। তাই হয়তো সে আমার দিকে এগিয়ে এসে আমার মাথাটা নিজ হাতে উঁচু করে বলল, ওটা তো আমি এমনিতেই বলেছি, ওটাতে কেউ রাগ করে এভাবে? আপনি তো জানেন আমার মজা করতে ভালো লাগে, আর সেটা যদি সিরিয়াস মুডে হয় তাহলে তো কোনো কথাই নেই। তবুও আমি সরি এভাবে আপনার মনটা খারাপ করে দেওয়ার জন্য। তবে বিশ্বাস করুন, ওগুলো সব মজা করে বলেছি আমি, কারণ আমি জানি আপনি এমন মানুষ না। আপনি অনেক সহজ সরল মানুষ। আপনি কখনোই এসব নিয়ে ঝামেলা বাঁধাবেন না, আমি জানি। সেটা বিয়ের রাতেই বুঝেছি। স্পৃহার এরকম নীরব আত্মসমর্পণে আমি কিছুটা অবাক হলাম। এই মেয়েও যে
এভাবে কারো সামান্য অভিমান ভাঙানোর জন্য নিজেকে এভাবে নিজের কাছে আত্মসমর্পণ করে দেবে, এটা বোঝা যায় না। আমাকে চুপ থাকতে দেখে স্পৃহা আমার গালে হাত রেখে বলল, এই যে মিস্টার গোমরামুখ, কি হয়েছে আপনার বলুন তো। আমি তো সরি বললাম, তারপরেও আমার উপর রাগ করে আছেন। আচ্ছা বলেন, আমি কি করলে আপনার রাগ কমবে? আপনি একটু হাসবেন। আমি না চাইতেও আমার মুখে হাসির চিহ্ন ফুটে উঠল। কেউ একজন এতটা দিন পর এভাবে আমার অভিমান ভাঙাবে, এটা ভাবিনি। মাঝে মাঝে মনে হতো কত শত অভিমান জমা হয়ে গেছে। এই জমে থাকা অভিমানগুলো ভাঙানোর জন্য হলেও একজন তুমি প্রয়োজন, কিন্তু আজ সেই একজন তুমি ছাড়াই কেউ আমার অভিমান ভাঙালো। এটা যেন মেঘ না চাইতেও বৃষ্টি হওয়ার মতো। আমি যখন আমার ভাবনার সপ্তম মহাকাশে বিরাজ করছিলাম, ঠিক তখন স্পৃহার কথায় নিজেকে বাস্তবে প্রতিস্থাপন করি আমি। স্পৃহা আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমার 20 বছরের জীবনে প্রথমবার কারো অভিমান ভাঙালাম আমি। আমি এভাবে আমার বয়ফ্রেন্ডের অভিমানও কখনো ভাঙাইনি। কিন্তু আপনাকে এমন অবস্থায় দেখতে ইচ্ছে করছিল না আমার। কেন এমন হচ্ছিল সেটাও জানি না। কাল দিন পর আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। আপনাকেও সাথে যেতে হবে। ওকে এই বাসাতে আসতে বলেছিলাম, বাট ও আসবে না, তাই রেস্টুরেন্টে যেতে হবে। আমি স্পৃহার এমন কথা শুনে বললাম, আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবেন, আমাকে কেন যেতে হবে? আপনাদের মধুর মিলনের মাঝে আমি শুধু শুধু দর্শক হতে চাই না। তখন স্পৃহা ধমকে সুরে বলল, যেতে হবে আপনাকে, দরকার আছে। তার কথার প্রতি উত্তরে তাকে বলতে চাইলাম, কে আপনি? আমার কে হন? এভাবে আমাকে ধমক দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কিন্তু বলতে পারলাম না, কারণ সে তখন চলে গিয়েছে। পরের দিন রেস্টুরেন্টে দেখা করতে গিয়ে যা দেখলাম সেটা যেন বিশ্বাসই করতে পারলাম না। এই ছেলে কি তাহলে স্পৃহার বয়ফ্রেন্ড? আমি তো এই ছেলেটাকে চিনি। হাই স্কুল জীবনে পাঁচটা বছর একসাথে পড়েছি। আজ প্রায় 7 বছর পরে তাকে দেখলাম আমি। তবে এতদিন পরে দেখলেও চিনতে কোনো কষ্ট হয়নি। সে কি আমার অতীতের বদনামগুলোর কথা জানে? তাহলে কি আবার আমি এই দুজন মানুষের কাছে খারাপ মানুষ হিসেবে নতুন করে পরিচিতি হব? নাকি এতদিন পর আমাকে আমার বন্ধুটা চিনতেই পারবে না? হাসান আমাকে চিনতে পারলো, তবে খুব একটা অবাক হলো না আমাকে দেখে। হাই স্কুলে সেই বন্ধুত্বটা যে অনেক আগেই সে ভুলে গিয়েছে, সেটা আর বোঝার বাকি রইল না। এসএসসি পাশ করে হাসান রাজশাহী চলে গিয়েছিল। তারপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। এতদিন পর যখন তার সাথে দেখা, তখন ভেবেছিলাম সে আমাকে জড়িয়ে ধরার জন্য দৌড়ে আসবে। আমিও দৌড়ে গিয়ে তাকে বুকে টেনে নেব, কিন্তু এমনটা হলো না। হাসানের কথাবার্তার মধ্যেও কেমন যেন একটা ভাব চলে এসেছে। মানুষ যখন ভালো চাকরি করে, একটু টাকা পয়সা হয়, তখন তার ব্যক্তিত্বটাও কি চেঞ্জ হয়ে যায় না? হাসানকে দেখে এরকম মনে হচ্ছে হাসান আমার সম্পর্কে কিছুই জানে না, আমার বদনামের কথাও হয়তো জানে না। স্পৃহার কাছ থেকে অন্তত এই মিথ্যা বদনামের লজ্জাটা পেতে হবে না আমাকে, এটা ভেবে ভালোই লাগছে। তবে হাসান অনেকটা বদলে গিয়েছে। তার কথার মধ্যে কেমন যেন অহংকার বোধ কাজ করে, এমনটা আগে করতো না। স্পৃহা আমাকে হাসানের সাথে পরিচয় করিয়ে দিল। হাসান যখন জানতে পারলো আমরা দুজন একই ছাদের নিচে বসবাস করছি, তবুও সে তেমন কোনো রিয়্যাক্ট করলো না। অথচ আমি ভেবেছিলাম সে নেগেটিভ কিছু ভাববে, স্পৃহার সাথে তার ঝগড়া হবে, স্পৃহাকে সে সন্দেহ করবে, স্পৃহাও রাগ করে তার সাথে ব্রেকআপ করবে। এমন ভাবাটা যে কত বোকামি সেটা বুঝতে পারলাম আমি। স্পৃহা আমাদের দুজনকে পরিচয় করিয়ে দেওয়ার এক সময় আমি নিজ থেকেই বললাম, আমি আপনার বয়ফ্রেন্ডকে অনেক আগে থেকেই চিনি। যদিও অনেকটা বছর আমাদের দুজনের কোনো কথা হয়নি, যোগাযোগ হয়নি, তবে আমরা 5টা বছর একসাথে পড়েছি। আমার কথার সাথে হাসান সম্মতি দিল। স্পৃহা আমাদের এতদিন পর দেখা হওয়াতে অনেকটা খুশি হলো, কারণ হয়তো ওই একটাই আমার সাথে যোগাযোগটা থেকেই যাবে। কিন্তু আমি তো তার সাথে কোনো যোগাযোগ রাখবো না। যেদিন স্পৃহা হাসানের কাছে চলে যাবে, সেদিনই আমি স্পৃহার সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে যাব অন্য কোনো এক দুনিয়ায়, যেখানে স্পৃহা নামে কোনো মানুষ থাকবে না। কারণ ইদানিং কেন জানি মনে হচ্ছে স্পৃহাকে ছাড়া আমার থাকা খুব কষ্ট হবে। এটাকে কি বলা যায় জানি না। যদি ভালোবাসা বলা যায় তবে ভালোবাসা, না হলে অন্য কিছু। স্পৃহার কি আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে? আমাকে মিস করবে অনেক? নাকি হাসানের সাথে দিব্যি কাটিয়ে দেবে নিজের সুখের দিনগুলো? এমনটা হলেও অবাক হব না, কারণ স্পৃহা আমাকে কখনোই ভালোবাসেনি। শুধু একজন বন্ধু ভেবেছে, যার কাছ থেকে সাহায্য পাওয়া যাবে, এর বেশি কিছু না।
অনেকক্ষণ কথা বলার পর বুঝতে পারলাম আমার এখন চলে যাওয়া উচিত। ওরা দুজন অনেকদিন পর দেখা করলো, একান্তে কিছু কথা বলার থাকতে পারে ওদের, যেহেতু ওরা দুজন প্রেমিক প্রেমিকা, তাই গোপনীয় অনেক কিছুই থাকতে পারে তাদের মাঝে। তাই আমি তাদেরকে একা রেখে চলে এলাম। হাসান কিংবা ইস্পিহা আমার চলে আসাটা আটকালো না, কারণ তারাও একটু ব্যক্তিগত গোপনীয়তা চাচ্ছিল। আমি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই মিলি আমাকে ফোন দেয়। সেদিনের পর মিলি আর আমাকে ফোন দেয়নি, হয়তো অভিমান করেছিল আমি তার সাথে কথা না বলে কেন ফোনটা রেখে দিয়েছি। আমিও অভিমান ভাঙানোর প্রয়োজন করিনি, তাই ফোনও দেইনি। এমনিতেও ব্রেকআপের পর মিলিকে কখনো ইচ্ছে করে ফোন দেইনি, দিতে ইচ্ছে করেনি। এই ইচ্ছে না করার কারণটাও আমি খুঁজে পাই না। হতে পারে এটার কারণ স্পৃহা কিংবা অবনী। ফোন রিসিভ করার সাথে সাথেই মিলি বলল, তুমি কোথায় এখন? আমি তোমার সাথে দেখা করতে চাই, ইমার্জেন্সি। আমি তখন বললাম, অনেক দূরে আছি, দেখা করতে পারবো না। কেন দেখা করতে চাও তুমি? দেখা করার তো কোনো কারণ দেখি না আমি। তখন মিলি বলল, ঢাকাতেই তো আছো, এমন তো না যে ঢাকার বাইরে আছো। দেখা করার কারণ লাগবে কেন? এতদিন পর দেখা করতে চাইলাম, আর তুমি কি না আমাকে ইগনোর করছো? এই ছিল তোমার ভালোবাসায়? আমি কি তোমার এতটাই পর হয়ে গেছি যে একটাবার দেখা করতে পারবে না আমার সাথে? এতটাই দূরে ঠেলে দিয়েছো আমাকে। আমার খুব রাগ হলো, এমনিতেই মন মেজাজ ভালো না, তার উপর মিলির এমন তেতো কথা। আমি মিলিকে ধমক দিয়ে বললাম, ভালোবাসা জিনিসটার মানে তুমি আমার থেকে বেশি বোঝো? আমি কাউকে ভালোবাসতে পারি না। যদি পারতাম তাহলে ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে যেত না। তুমি একটা কথা বলতে পারবা, তোমার সাথে যখন রিলেশনে ছিলাম তখন তোমার কি কখনো এক সেকেন্ডের জন্য মনে হয়েছে আমি তোমাকে ভালোবাসি না? তখন মিলি বলল, না, মনে হয়নি। তবে এখন তুমি আমাকে ইগনোর করো, আমার সাথে কথা বলতে চাও না, আমার ফোন ধরো না। তখন আমি মিলিকে বললাম, এখন আমি তোমাকে ভালোবাসি না, তাই এমন করি। আর আমি এখন বিবাহিত, আমার বউ আছে। তখন মিলি হেসে দিয়ে বলল, মিথ্যা বলাও শিখে গিয়েছো দেখি। যেখানে তোমারই থাকা খাওয়ার কোনো জায়গা নেই, সেখানে তুমি নাকি বিয়ে করেছো। হাস্যকর। তখন আমি গলার স্বর নিচু করে বললাম, তাহলে তো জানোই আমার অবস্থা খুব শোচনীয়। আমার থাকা খাওয়ার মতো জায়গা নেই। আমার জীবনে কেন আসতে চাইছো? অন্য কাউকে বেছে নিলেই তো পারো। তখন মিলি বলল, কারণ তোমাকে ভুলতে পারছি না তাই। তুমি কি আমাকে সত্যিই ভুলে গেছো? মিলির এমন কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আসলেই কি আমি মিলিকে ভুলে যাইনি? সবসময় তো ওই একজন মানুষকেই আমার মনে হয়। আমি জানি সে আমার না, অন্য কাউকে ভালোবাসে। তবুও কেন তার জন্য আমার ভিতরটাতে হাহাকার করে। আমি মিলিকে বললাম, হ্যাঁ, আমি তোমাকে ভুলে গিয়েছি। তখন মিলি মন খারাপের সুরে বলল, তুমি তো বলেছিলে আমি তোমাকে ভালোবাসি না, তাই আমি অন্য কারোর সাথে নিজেকে জড়াতে পেরেছিলাম। তাহলে আজ কেন তুমি আমাকে ভুলে গেলে? তুমিও কি আমার মতো অন্য কারোর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছ? তাহলে তো আমার প্রতি তোমার ভালোবাসাটা বরাবরই মিথ্যা ছিল। অথচ তুমি আমাকে মন থেকে ভালোবাসো, সেই আশায় তোমার কাছে বারবার ফিরে আসতে চেয়েছি। আর তুমি কি না অন্য কারোর জন্য আমাকে ভুলে গেলে। বেশি কিছু বলতে ইচ্ছে করছিল না, তারপরেও বললাম, তুমিও তো আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসেছিলে। কই, আমি তো কোনো অভিযোগ করিনি। তুমি তো তার সাথেই নিজের জীবনটাকে রঙিন করতে চেয়েছিলে, কিন্তু পারোনি, কারণ সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সে যদি চলে না যেত, তাহলে তো তুমি ঠিকই আমাকে ভুলে তার সাথে সুখে শান্তিতে জীবনযাপন করতে। তাহলে আমি কেন পারবো না? আমার বুঝি ভালো থাকার অধিকার নেই, ভালোবাসার অধিকার নেই? আমার মনে হয় আমি তোমার সাথে ভালো থাকতে পারবো না। তাই তোমার সাথে আবার নতুন করে নিজেকে প্রেমের বন্ধনে বাঁধতে চাই না আমি। মিলির সাথে কথা বলার সময় হঠাৎ করেই মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। এর আগে কখনোই এমন হয়নি আমার। আমি মাথায় ব্যথা নিয়েই বাসায় চলে গেলাম, ওষুধ খেলাম, সারাদিন শুয়ে থাকলাম, তারপরও মাথা ব্যথা কমলো না। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো বিকেল 5টায়। তখনও স্পৃহা বাসায় ফেরেনি। তাহলে কি সে চিরদিনের জন্য চলে গেল? আমাকে তো বলে যাওয়ার কথা, তার সব জিনিসপত্র তো এখানেই আছে। এসব না নিয়ে তো সে যাওয়ার কথা না। সেই সকাল 10টায় আমি তাকে হাসানের কাছে রেখে এলাম। এখনো সে হাসানের সাথেই আছে। কি করছে তারা
সারাটা দিন ধরে আমার খুব জানতে ইচ্ছে করলো, কিন্তু চাইলেই তো আর সব জানা সম্ভব না। এটাও আমার পক্ষে জানা সম্ভব না। কি আর করবে? ভালোবাসা বিনিময় করবে, এর বেশি কিছু না। আর করবেই তো, তারা প্রেমিক প্রেমিকা, এটুকু করতেই পারে। কিন্তু তাদেরকে নিয়ে এমনটা ভাবতে আমার খারাপ লাগছে কেন, সেটাই বুঝলাম না। অনেক কিছু করেও যখন মাথা ব্যথাটা কোনো ক্রমেই কমছিল না, তখন ভাবলাম একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত। শুনেছি মানুষের যখন ব্রেন টিউমার হয় তখন মাথায় অনেক পেইন হয়, কিন্তু আমার তো এর আগে এত পেইন হয়নি কখনো। তবুও কেন জানি ভয় হতে লাগলো। আমার তো আবার এরকম কিছু হলো না। ব্রেন টিউমার হলে নাকি অপারেশনে বাঁচার সম্ভাবনা মাত্র 5%। অপারেশন করতেও অনেক টাকা লাগে। হলেই বা কি, আমি মারা গেলেও তো কাদার মতো কেউ নাই আমার। হয়তো বাবা মা জানতেই পারবে না তাদের ছেলেটা তাদের অজান্তেই তাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। আমার এক বন্ধু ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিল। ওর নাম রাশেদ, খুব ভালো স্টুডেন্ট। ধুর, কি বলি আমি, ভালো না হলে কি আর ঢাকা মেডিকেলে চান্স পাই? মাথা ব্যথার সাথে সাথে কথাগুলোও কেমন যেন হয়ে যাচ্ছে। রাশেদের পড়াশোনা শেষ হয়েছে, এখন ঢাকাতেই রুগী দেখে। ওর কাছে গেলে কেমন হয়, টাকাও খরচ হবে না, আমার মাথা ব্যথার কারণটাও জানতে পারবো। আমার হাই স্কুল জীবনের অনেক বন্ধুরাই এখন প্রতিষ্ঠিত, আমি শুধু কিছু করতে পারিনি। এখানেও কি আমি ব্যর্থ না? নিজের বাবা মায়ের কাছে আদর্শ সন্তান হতে পারলাম না, বোনের কাছে ভালো ভাই হতে পারলাম না, ভালোবাসার মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে পারলাম না। সব জায়গায় কেন জানি আমি ব্যর্থ। মৃত্যুতেও কি আমি ব্যর্থ হব? না, মৃত্যুর কাছে আমি সফল হব। আমার বিশ্বাস, এই স্বার্থপর পৃথিবীর সবাই আমাকে নিরাশ করলেও মৃত্যু আমাকে ভালোবেসে বরণ করে নেবে। আমার ডাক্তার বন্ধুর সাথে দেখা করলাম, পরীক্ষাও করালাম। ভয় হচ্ছে খারাপ কিছু ধরা পড়বে হয়তো আমার। এমন সময় আমার বন্ধু আমার কাছে এসে বলল, এত চিন্তা কিসের? তেমন কিছুই হবে না, বেশি টেনশনে থাকিস। আর রোদের মধ্যে ছিলি, সেজন্য হয়তো এমন হয়েছে। তোর সাথে কি হাসানের কথা হয়? হাসানের কথা শুনে আমি থমকে গেলাম। আমি গোমরা মুখে বললাম, না। কেন, বল তো। তখন রাশেদ বলল, হাসান তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে তো মেয়েদের সাথে কথাই বলতে পারতো না, আর এখন ওর কয়েকটা গার্লফ্রেন্ড। হাসান রাজশাহী থেকে মাঝে মাঝেই ঢাকায় আসতো মিলি নামের একটা মেয়ের সাথে দেখা করতে। মিলি নামটা শুনে বুকের ভিতর ছ্যাদ করে উঠল। আমি যেই মিলিকে চিনি সেই মিলি নয় তো? রাশেদ আবার বলল, আমিও একদিন ওদের সাথে ঘুরতে গিয়েছিলাম। মেয়েটার বাসা ঢাকাতেই। 5-6 মাস আগে মেয়েটা আমার এখানে এসেছিল। হাসানের সাথে ফিজিক্যালি রিলেশন করার কারণে মেয়েটার পেটে যে বাচ্চার জন্ম নিয়েছিল সেটা নষ্ট করতেই আমার কাছে এসেছিল তারা। তুই শুনলে অবাক হবি, এই মেয়েটার সাথে এরকম একটা কাজ করার পরেও হাসানের এখনো দুইটা গার্লফ্রেন্ড। ও মেবি ঢাকায় আসবে ট্রান্সফার হয়ে। আমার কাছে মেয়েটার পিকও আছে, দাঁড়া তোকে দেখাচ্ছি। ঘুরতে গিয়ে তুলেছিলাম। কথাগুলো বলেই নিজের ফোনে একটা পিক দেখালো আমাকে। ছবিটা দেখে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম আমি। এটা তো সেই মিলি যাকে আমি চিনতাম, জানতাম, এখনো চিনি। তাহলে কি আমার ব্রেকআপের পর মিলি হাসানের সাথেই রিলেশনে জড়িয়েছিল? অথচ মিলি আমাকে অশুদ্ধ বলতো আর নিজেকে বিশুদ্ধ দাবি করত। তাহলে কি পৃথিবীর নোংরা মানুষগুলোই নিজেকে বিশুদ্ধ দাবি করে? আসল বিশুদ্ধ মানুষগুলো নিজের বিশুদ্ধতা লুকায়িত রাখে। গল্পটি একটু বড় হওয়াতে 2 পর্বে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।